ঠিক রাত 10:30 নাগাদ হাওলাদার বাড়ির বৈঠকখানায় একটা ছোটোখাটো গোলমাল বেঁধেছে তাফসির হাওলাদার আর নাজিম হাওলাদারের মধ্যে। ছোটরা বাদে বাড়ির বাদবাকিরা দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে ঝগড়া দেখছে দুই ভাই। ঝামেলার কেন্দ্রবিন্দু একটা সামান্য বিষয়। বিগত 1 মাস ধরে তাফসিরের মাথায় একটা ভূত চেপেছিল। আন্দোলনের পরে নতুন গঠিত রাজনৈতিক দল থেকে তাকে যোগদানের আহ্বান জানিয়েছে জেলা শাখা থেকে। ইউনিভার্সিটির বন্ধুবান্ধবরাই উস্কেছে অবশ্য। শুরু থেকেই তাফসিরের আগ্রহ চূড়ান্ত এদিকে, তবে শাইনি, নাজিম, আফসার কারোরই। কিন্তু রাগচাপ কি আর তাফসিরকে থামাতে পারে? বিগত 2 দিন ধরে বিভিন্ন মিছিল মিটিংয়ের জন্য ডাকা হচ্ছে, সে সাড়াও দিচ্ছে। পরশু একবার গিয়েছিল সভায়, এরপর আর পারেনি, মাঝখানে ত্রপার বিয়ে লেগেছে তাই। কিছুক্ষণ আগে খবর এসেছে জেলা শহীদ মিনার এরিয়ায় 2 দলের মারামারি লেগেছে। পুলিশ মোতায়েন করা হয়েছে থানা থেকে। খবর পেয়ে তাফসির সিদ্ধান্ত নিয়েছে সে যাবে সেখানে। দলের অন্যান্য নেতারা তাকে কল করেছে দফায় দফায়, কিন্তু নাজিব একরোখা। কেবল ধমকেই ক্ষান্ত হননি তিনি, রীতিমতো গালাগাল করেছেন চেঁচিয়ে। আহাম্মক কোথাকার, এত বড় হলো অথচ ঘটে 1 কিলো এলো না। রাত বিরাতে উনি ছুটছে দেশ উদ্ধার করতে। আজকে ভাগ্নের বিয়ের রাত। বর্বর কোথাকার। বেলি আঙ্গিনার ডান দিকে লেবু গাছের আড়ালে অন্ধকারে দাঁড়িয়ে বরকে বকা খেতে দেখছিল। তাফসিরও কম জেদি নয়। আস্তে আস্তে ছাড়ছে রাগ। ভাগ্নের বিয়ের রাত, এটা তোমারও মনে রাখা উচিত, তাই না? খামোখা চেঁচাচ্ছ, অথচ ঘরে নতুন জামাই। বলেছি তো আমি যাব আর আসবো। মেহতাব বুঝিয়েছে নরম সুরে। আফসার আর তরুলতা সমানে ধমকাচ্ছে তাফসিরকে। তোরা তো রাতে ছুটতে হবেই বা কেন? কী গণ্ডগোল লেগেছে কে জানে। এত নিবেদিত প্রাণ সে যে কাজ নেই। রাজনীতির ভূত মাথা থেকে ছাড়, ভেতরে যা বেলের কাছে। এদেশে রাজনীতি করে অসৎ লোকেরা, অসৎ উদ্দেশ্য নিয়ে। তোর সাথে যায় না এসব। মিনা এসে স্বামীর হাতে ঠান্ডা পানির গ্লাস ধরিয়ে দিল। নাজিম পানি খেয়ে গজরাচ্ছে। ভেবেছিলাম বিয়ে করিয়ে দিলে একটু স্থির হবে ছেলেটা। না, দিনকে দিন আরও বেশি উশৃঙ্খল হচ্ছে। শিক্ষিত ছেলে, কোথায় ব্যবসা করবে চুপচাপ? না, তাকে রাজনীতি করে সংসার উদ্ধার করতে হবে। সদরের এমন পরিস্থিতিতে ঘরে যে একটা বউ আছে সেটার কথাও ভাবে না। ব্যাককলের ঘরের ব্যাককল। তাফসির বলল, তুমি ব্যাককল বলছো কাকে? ঘরে বউ থাকলে রাজনীতি করা যায় না, এসব কথা কে বলেছে তোমায়? বউকে খাওয়াবো, পড়াবো, পালবো। রাজনীতি করলে তার কি? রাজনীতি তাকে ছবল মারবে? নাজিব মুখ ফুলিয়ে ওপাশে শোলেন। রাগে ফাটছে সে। এই ছেলেকে নিয়ে সে ক্লান্ত। বড় ভাইয়ের ওসব কথা, বকার রাগ চাপ তাফসিরকে দমাতে পারেনি। সে ফোঁসফোঁস করতে করতে কদম বাড়িয়েছে ঘরের দিকে। গায়ের পাঞ্জাবিটা বদলে শার্ট পরে নিতে হবে। বেলি তখনও লেবু গাছের আড়ালে স্থির হয়ে দাঁড়িয়ে আছে বোকার মতো। আচমকা রূপা এসে ওর পেছনে দাঁড়িয়ে কাজ ছুঁতে বেলি চমকালো। পরপর রূপার মুখটা দেখে অস্থির মুখ চোখে ইশারায় বলল, সদরে যে গ্যাঞ্জাম লেগেছে সেখানে গেলে কি উনি মারামারি করবেন? রূপা মুখটা লটকে বলল, আমি চাচ্চুর মতো তোমার ইশারা বুঝি না চাচি, আমার বুঝতে কষ্ট হচ্ছে। ওখানে গিয়ে চাচ্চুর কোনো বিপদ হবে কি না জানতে চাইছো? শোনো, ভেতরে যাও, চাচ্চুকে আটকাও। যা মাথা গরম পাবলিক, কাকে না কাকে পিটিয়ে আসে। চাচ্চুর কিন্তু এসব দোষ আছে, তুমি গিয়ে নরম করে বোঝাও। বেলির মনে ভয় চেপেছে বড্ড। ঢকিলে ইশারা করলো, এমন রকচটা আতপাগল লোককে আমি কিভাবে নরম করব? আমার কথা শুনলে তো। রূপা জবাব দিল, আরে ধুর, তোমার কথা বুঝি না। তুমি বরং আমার কথা শোনো চাচি। চাচ্চুকে নরম বানিয়ে বোঝাও গিয়ে। চাচ্চু মেজাজ দেখালে তুমিও তাকে দুর্বল করবে। তোমার স্বামীর দুর্বল পয়েন্ট তুমি নিশ্চয়ই জানো। কাঁদতে হলে প্রয়োজনে কাঁদবে ভ্যাঁ ভ্যাঁ করে। সদরে কিন্তু ঝামেলা লাগলে মারামারি হয়, খুব কোপাকপি হয়। জুলাই পরবর্তী সময়টা ভালো নয় এই অঞ্চলে। পুলিশ অবধি এসে কোপ খেয়ে যায়, আগেই বলে গেলাম। বেলের চোখ দুটো টলটলে হয়ে এলো হঠাৎ এ কথা শুনে। বুকে বাড়ল টনটনে ব্যথা, কাঁপলো পাতলা ঠোঁট জোড়াও, ঘেমেছে ব্লাউজের নিচের পিঠটা। তখনই দেখল তাপসির সদর দরজা থেকে নামছে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে। গায়ে শার্ট চাপিয়ে হাতা ভাঁজ করছে। উঠানে দাঁড়িয়ে থাকা বড় ভাইদেরও পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছে বাড়ির সরু রাস্তা ধরে। বেলি স্থির ছিল কয়েক সেকেন্ড, তারপর ছুটে এগিয়ে গেল সামনে। নূপুরের ছমছম শব্দ গোচর হলে তাপসির পিছু ফিরে তাকাতে হতভম্ব হয়ে গেল পুরোপুরি। গম্ভীর গলায় বলল, তুমি? হাতের লাইটটা উঁচু করে ধরেছে ও। বেলির সামনে গিয়ে পথ আগলে দাঁড়িয়ে ইশারা করে বলল, আপনি যাবেন না কোথাও। এরপর তাপসিরের হাত টানলো হাত ধরে। তাপসির বিস্মিত ছিল মিনিটখানে, এরপর মেজাজ হারালো আরও কিছুটা। দাঁত চেপে বলল, ডোন্ট ট্রাই টু কন্ট্রোল মি বেলি। একদম লাই পেয়েছ, যাও ভেতরে যাও। বারান্দায় ছেলে ছোকরারা আছে ও পক্ষের,
পেছনের দরজা থেকে ঘরে উঠবে সোজা, একটাও কথা না। আমি এখানে 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকবো, 5 সেকেন্ডে ঘরে ঢুকবে। বেলিও কথা শুনছে না, সে অস্থির হয়ে তার স্বামীকে টানছে। তাপসির এই পর্যায়ে উঠল কি এক চর মারবো, ভেতরে যাও, আমার কাজ আছে, ফিরবো রাতে। বেলি চর খেতে রাজি, কিন্তু সে আজ যেতেই দেবে না স্বামীকে। তাপসির মুখ বিকৃত করে 2 পা এগোল। বেলি এবার পেছন থেকে আঁকড়ে ধরল লোকটাকে, বড্ড হ্যাংলার মতো জাপড়ে ধরল। থামতে হলো তাপসিরকে। ভোপালা স্বভাবত জেদি হয়, এটা তাপসির জানত। খেপে গেলে এদের উন্মাদনা বাড়ে, কিন্তু এই মেয়ে তাপসিরকে ভয় পাচ্ছে না। আশ্চর্য, ধমককে ছোট দিয়ে ফেলেছে, আরও জোরালো দেওয়া উচিত। এবার তাই জোরসে চেঁচিয়ে উঠল তাপসির, আমি কিন্তু একটা চর সত্যিই মেরে দেবো বেলি, আমার মেজাজ খারাপ করলে। আমি এসব পছন্দ করি না। তাপসির চূড়ান্ত বিরক্ত, মেয়েটাকে নিজের শরীর থেকে ছাড়াতে চাইছে, পারছে না। জীর্ণশীর্ণ নরম হাত দুটো কাঁকড়ার মতো ধরেছে পেঁচিয়ে ওকে। বেলিকে বহু কষ্টে ঠেলে দিয়ে বলল তাপসির, দিলাম কিন্তু একটা চর। অথচ তাপসির চরটা দিতে পারেনি। সে এবার পুরোপুরি হতভম্ব। ঘোমটা খুলে খোপা খুলছে, মেয়েটা নাক টানছে, 2 গাল ভেজে জল জল করছে মুখটা। 2 হাতে তাপসিরের হাত ধরে টানছে বাড়ির দিকে নিয়ে যাবে বলে। ধস্তাধস্তি চলমান। অত বড় দাঙ্গাল লোকটাকে তার জায়গা থেকে এক বিন্দু নড়াতে পারার মতো শক্তি বেলির ছোটোখাটো গায়ে নেই। সে এবার দম নিয়ে হাতের সাথে মাথা দিয়েও ঠেলছে তাপসিরকে। তাপসির নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বইয়ের কাণ্ড। খানিক পরে ঘোর কাটিয়ে আবার চেঁচালো 1 দফা, ওফ, গোতাচ্ছ কেন, গরু তুমি? বেলি ওসব শোনার মনে নেই। এই মুহূর্তে তাকে তার স্বামীকে বাড়িতে নিতে হবে, মানে হবেই। কোথাও যেতে দেবে না সে। ভালো হোক মন্দ হোক, রাগী হোক, যাই হোক, স্বামীটা তার। বেলি সইতে পারবে না লোকটা কোথাও আঘাত পেলে। যা হবে তা পরে দেখা যাবে। রুমে নিয়ে আমি তোমাকে সত্যিই চড় মারব, বেয়াদব মেয়ে। ফের 1 দফা গর্জায় রাশভারী গলাটা। বেলির হাতের কবজি চেপে ধরে টানতে টানতে ঘরে নিয়ে যায় পেছনের দরজা থেকে। পেছনের দরজায় মাহাদি আর বাকি বাচ্চারা দাঁড়িয়ে আছে। তারা যখন এপাশের উঠানের খেলছিল রাত করে, চাচা চাচির ঠেলাঠেলির কাণ্ড তারা দেখছে, তাই হাসছে এখন প্রত্যেকে। তাপসির ওদের দাঁত বের করে হাসি দেখিয়ে দিল 1 ধমক, কি দেখছিস? চাচি তোমাকে ফিরিয়ে আনলো, সেটা দেখছি। মাহাদির কথায় ভ্রু কুঁচকাল তাপসির। কোনো চাচি টাচি আমাকে ফিরিয়ে আনিনি, হ্যাঁ, আমার মনের ইচ্ছা তাই এসেছি। আবার ইচ্ছে হলে বেরিয়েও যাব। তোমার চাচির সাধ্য নেই আমাকে আটকানোর। আপাতত তোমার চাচির বিচার হচ্ছে, দাঁড়াও। ঘরে ঢুকে শুরুতে তাপসির দরজাটা আটকে দিল রেগে মেগে। কত বড় সাহস এই মেয়ের, তাপসিরের সাথে জেদ করে, তাপসিরের পথ রোধ করে, সময়ে অসময়ে আদর দিয়ে বাদর বানিয়েছে একটা চর না দিলেই নয়। আজ একটা ছোটোখাটো চটকনা হলেও দিতে হবে। উপযুক্ত সময়ে শাসন না করলে এর ফল ভয়াবহ হয়। আজ পথ আটকাতে ধাক্কাধাক্কি করছে, কাল স্বামীকে মনের সুখে একটা ধাক্কা দিয়ে বলবে আমার মর্জি। এটা হতে দেওয়া যাবে না। ছোটোখাটো একটা টোনা মেরে ভয় ঢোকাতে হবে মনে। পরে অবশ্য আদর করবে দ্বিগুণ, কিন্তু স্বামীর শাসন অতি গুরুত্বপূর্ণ নারীর জীবনে। তবে পারল না তাপসির তার বউকে শাসন করতে। চর দেওয়ার আগে ওকে বেলির চাপটে ধরল আবার। মাথাটা ঠেকিয়ে দিল স্বামীর বুকে। তাপসির দাঁত খিচিয়ে বলল, এই গাল দাও, গাল দাও, চর একটা তুমি ডিজার্ভ করো। এখন গাল লুকাচ্ছ কেন? কত সাহস বেড়েছে তোমার, গাল দাও। বেলি গাল দিল না। একটা বাবুই পাখির মতো আরও বেশি লুকিয়ে গেল স্বামীর শক্ত বাহুর মাঝে। গাল দুটো জাতার মতো পিষে ফেলে লুকালো ওই স্থানে। তাপসির চুপ হয়ে গেল হঠাৎ। এক পর্যায়ে শান্ত হয়ে এলো। রাগ গুলে জল হয়ে এলো পুরুষটির। মেজাজটা একটু নামিয়ে কঠিন গলায় জানতে চাইল, কেন আটকাচ্ছ? আমি রাজনীতি করলে তোমার কি? বেলি মুখটা তুলল সাহস করে। দূরে সরে ইশারা করলো, ওসব ভালো কিছু তো নয়। আপনার বড় ব্যবসা আছে, অন্য কাজ আছে, সেটা দেখুন, ওসবে ক্ষতি হয়। ভ্রু কুঁচকে নেয় তাপসির, আমার ক্ষতি হলে তোমার কি? মিনিট খানিকের নীরবতা টানা হলো। বেলি কাঁদলো এ দফায়, ঝরঝর করে চোখের পানি পড়ল। মুখটা তুলে পাল্টা প্রশ্ন করলো হাত নেড়ে নেড়ে, আমার কিছু নয়, তবে কার কি? আর কে আছে? তাপসির থতমত খেয়েছে এই প্রশ্নটা সিলেবাসের বাইরে ছিল তাপসির হাওলাদারের। কাশতে কাশতে বলল, না মানে তোমারই কিছু, তুমিই বউ একমাত্র, আর কে থাকবে আমার? আমি বললে তো একমাত্র তুমি বিধবা হবা। কি আজব প্রশ্ন করো বোকা বোকা। বেলি অস্থিরতা দমিয়ে চোখ মুছে আবার টানছে লোকটাকে, শক্ত করে ধরে রেখেছে 2 হাতে। তাপসির নিভু নিভু হয়ে আসে এসব আদরেপনা ভয়ঙ্কর জিনিস।
পুরুষ মনের স্ফুলিঙ্গ নেভাতে নারীর চোখের পানি একটা মোক্ষম অস্ত্র, এটা সে গুরুজনের মুখে শুনেছে বহুত। আজ নিজেও বুঝল। সময় গড়ায় ঠাসা নিস্তব্ধতায় তাপসিরের শ্বাস প্রশ্বাস হয়ে আসে ধীর। ও সরাসরি বলে ফেলল কথাটা, আমাকে ভালোবাসো? প্রশ্নটা করতে যতটা দেরি, উত্তর দিতে দেরি হয়নি বেলির। মাথা নাড়ল বেলি। সবার মতো অত ভান ভনিতা তো জানে না, যা বুঝেছে তাই। ভালোবাসা নামে কিছু একটা আছে এই পৃথিবীতে। ওর স্বামী ওকে সে কথা কখনো না বললেও ওই ভালোবাসা বেলি অকপটে বাসে তার স্বামীকে। বেলি মাথা নেড়ে সহজ স্বীকারোক্তি দিয়ে দেয়, সে তার স্বামীকে খুব ভালোবাসে। তাপসির চুপ হয়ে থাকলো একটানা। এরপর ধীরে ধীরে মেজাজটা পুরোটা নামিয়ে উদাস গলায় বলল, আচ্ছা যাব না কোথাও, সরো তো, ঘুমাবো, শান্তি। সত্যি যাবেন না? বেলি চোখ তুলে এলোমেলো দৃষ্টি ফেলল। কাতর ভঙ্গিতে এই প্রশ্নটা ইশারা করতেই শ্বাস ফেলে জবাব দিল তাপসির, সত্যিই না, সরো, শোবো, আর এত ভেজর ভেজর করো না তো। গেলে তুমি কিছু করতে পারবে আমার? ভ্রু কুচকে তাপসির গিয়ে বিছানার এক পাশে লম্বা হয়ে শুয়ে পড়তেই বেলি তার পাশ দখল করল। কেন কিছু করতে পারবে না বেলি? অবশ্যই কিছু করতে পারবে ও। বেলির সে ক্ষমতা আছে। বেলি আপাতত বিশ্বাস করছে না লোকটাকে। সে কাঁপতে কাঁপতে আঁচল তুলে নিল এক হাতে। এরপর একটা অদ্ভুত কাণ্ড ঘটালো। এই কাণ্ডটাও সিলেবাসের বাইরে ছিল তাপসির হাওলাদারের। তাপসিরকে চূড়ান্ত হতবাক করে দিয়ে তার ডান হাত বেলি শক্ত করে বেঁধে নিল ওই আঁচলে। যাতে বেলি ঘুমিয়ে গেলেও তাপসির উঠলেও টের পায়। কাজটা করেছে বেলি রানী কাঁপতে কাঁপতে। তাপসির চোখ জোড়া গোল্লা গোল্লা করে বইয়ের কাণ্ড দেখছে। 1-2 করে 3 সেকেন্ড করায়। এরপর প্রকাণ্ড এক ধমকে আছড়ে পড়ল বেলির উপর। এই কী করছো এটা? একটা চড় আমি তোমাকে অবশ্যই দেব, তবে সেটা কাল, ফাজিল কোথা। কথাটাও পুরো করতে পারিনি তাপসির। তার মুখটা বন্ধ হয়েছে, কারণ বেলি ঠোঁট ছুঁয়েছে স্বামীর। এত বেশি ধমকাধমকি নিতে পারছিল না মেয়েটা। রূপা বলেছে স্বামী বেশি বকলে স্বামীর দুর্বল জায়গায় এক ঘা বসিয়ে দিতে। বেলির স্বামীর দুর্বল জায়গায় কি অবশেষে ভেবে পেয়েছে বেলি। লোকটার হাতটা টেনেও নিজের গায়ে ছুঁয়ে দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। তাপসির চূড়ান্ত পর্যায়ে বিস্মিত এবারে। পরপর ভীষণ ঘাবড়ে যায়। এই বউটা সাংঘাতিক, ভীষণ সাংঘাতিক এক বউ তাপসিরের। এসব কি করছো? বিড়বিড় করলো তাপসির। বেলি ঝুঁকে ভীত চোখে রাখলো স্বামীর চোখে। হাত তুলে ইশারায় দেখায়, রাগ কমাচ্ছি আপনার। ভয়ে ভয়ে স্বীকার করে বেলি। 2 হাতে তাপসিরের কপাল ছুঁয়ে দেখিয়েও দিল তাপসিরের রাগের জায়গাটা। তাপসির কিছু সময় থেমে থেকে থমথমে গলায় বলে, এসবে রাগ কমে তোমাকে কে বলেছে? বেলি বলল না রূপার কথা। থুতনি ঠেকিয়ে নিল গলায়। তাপসির মেয়েটার মুখ দেখতে দেখতে কেসে উঠল আচমকা। এরপর ইতস্তত করল, মানে আমার রাগ তো কমেনি, আমার একটুও রাগ কমেনি। আমার তোমাকে ঠিকই চড় মারতে ইচ্ছা করছে আজকের কাণ্ডের জন্য। বেলি শ্বাস ছাড়ল। পাগল তো পাগলই থাকবে, ওর এত পরিশ্রম সব বৃথা, খামোখা হ্যাংলা সাচ্ছে। ও চোখ নামিয়ে শুয়ে পড়ল পাশ ফিরে। নিজের গাল দুটো চেপে রেখেছে 2 হাতে। প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে যাতে চটটন না খায়। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান। সময় গড়ায় বেলি গালে হাত চেপে রেখেই ঘুমিয়ে যায়। আর তাপসির চুপচাপ শুয়ে নিজের হাতের দিকে চেয়ে আছে, যে হাত বইয়ের আঁচলে বাঁধা। এমনভাবে বাঁধা তাপসিরের অন্য হাতের সাধ্য নেই ওই গেট খোলার। তবে তাপসির খেয়াল করলো তার ইচ্ছাও নেই। সে মুখটাকে বিকৃত করে বিড়বিড় করলো আবার, ঠিকঠাক চুমুও খেতে জানে না। একটু ভালো করে খেলে রাগ কমে যেত আমার। আবহাওয়া বিশেষ ভালো নেই এখন, বাতাস ছুঁয়েছে বাইরে। তাপসির সদরে না গিয়ে ফের বাড়িতে ঢুকেছে দেখে নাজিম শান্ত হয়েছে। সে নিজের কক্ষে ঢুকেছে। উঠানের মালামাল হাতে হাতে টেনে ঘরে নিচ্ছে মাহাদি, জুনি আর বাকি বাচ্চারা। রান্নাঘরটা গোছাচ্ছে মিনা, কৈতরি আর আফসারার বউ সুরমা। সবার চোখে মুখে ক্লান্তির ছটা। মেহতাব তখনও বাড়িতেই ছিল। আজ রাতে যেতে নাজিম বারণ করে দিয়েছে। সে বিছানা নিয়েছে কাছারি ঘরে। রাতে আজকাল খুব চোর ডাকাত নামে, তাই ঘুমানোর আগে মেহতাব ভাবল বাড়ির ত্রিসীমানায় এক চক্কর ঘুরে লাগাবে। সে মোবাইলের আলো জেলে নাজিমদের গরুর ঘরটা দেখে এসে উঠানের এক পাশে থেমেছে হঠাৎ। তরুলতা রান্নাঘরে ঢোকেনি ভাইয়ের বউদের সাথে। সে এসে উঠানে নেমে টেবিল ক্লথগুলো খুলে নিতে থাকে। এগুলো কাল ধুতে হবে। হাত দুটো ভারী ব্যস্ত, পায়েও চঞ্চলতা। তখন শুয়ে পড়ার পরেও ঘুম চোখে আসেনি। মনে হয় না আজ রাতে ঘুম আসবে। মেহতাবের নজরে পড়ল তরু। হুট করে মেহতাব বলল,
একটা কাপড় রেখে যাচ্ছ তরু। তরুলতা ঘুরে লোকটার মুখের দিকে তাকালো। আবার সংকোচে গাঢ় হয়ে এলো শরীর। মাথা ঘুরিয়ে দেখলো একটা টেবিল ক্লথ কোণায় পড়ে আছে। মেহতাব সেটা ধরে হাতে এগিয়ে দিতে দিতে বলল, কিছু না কিছু ভুলে যাবে সব সময়, তাই না? তরুলতা থেমে থাকে ঢের সময়, এরপর জবাব দিল, আর আপনি বুঝি সব মনে রাখেন সব সময়? কথাটা শুনে মেহতাব তরুর মুখটার দিকে চেয়ে রইল মিনিট দুয়ে। দুজনে দুজনের মুখ দেখছে। এরপর আচমকা মুখটা গম্ভীর করে ফেলল মেহতাব। অকপটে বলে, যদি এই কথাটা বলে থাকো তুমি আমাকে ফেলে আরেক লোকের হাত ধরে পালিয়ে গেছিলে, এই কথাটা মনে রেখেছি কি না সেই প্রেক্ষিতে, তাহলে জবাব হবে না, আমি মনে রাখিনি। নয়নতারা আমার জীবনে চমৎকার পরিণতি নিয়ে এসেছিল। টাইম হিলস এভরিথিং তরু। তরু ইংরেজি বোঝে না, তবে এটা বুঝল সে আচমকা এমন জবাবের জন্য প্রস্তুত ছিল না। মলিন গলায় বলল, আমি তো এই প্রসঙ্গে বলিনি কিছু। কতটা রুক্ষ মানুষ আপনি, পুরনো কথা টেনে আনলেন। তো বিয়ের আগে আমার আব্বা আর ভাইজানের কথায় বিয়েতে রাজি হয়ে গিয়েছিলেন কেন? একটিবার আমার মতামত জানার প্রয়োজন ছিল না আপনার? সত্যিটা জানলে অন্তত কষ্ট কম পেতেন ওই দিন। মেহতাব শ্বাস ফেলল মৃদু, বলল, আমি কি করে জানতাম যে এই মুখটা আমাকে দেখে খুব সুন্দর করে হাসতো সে মুখের হাসিতে আমার জন্য প্রেম ছিল না কখনো? তার মনে প্রেম ছিল আরেক পুরুষের জন্য। তরুলতার মুখটা সাদা হয়েছে। ঘোমটাটা ঠিক করে অস্থির গলায় বলে, আমার ঘাট হয়েছে ওই কিশোরী বয়সে আপনার সামনে হেসে। আমার তো আপনাকে দেখলে কাঁদা উচিত ছিল। যা গেছে তা গেছে, এখন মাফ করে দিন। তরুলতার রাগ উঠে গিয়েছে। মেহতাব অবাক গলায় বলল, রাগের কি বললাম? খেপেছ কেন? আমি তো তোমাকে দোষারোপ করিনি কখনো। তোমার মন তুমি আমাকে না দিয়ে ফিরোজ ভাইকে দিয়েছিলে, সেটা তোমার ব্যাপার। আমি তো থানা পুলিশ করিনি কখনো। বাই দ্য ওয়ে, আমার বুঝতে ভুল হয়ে গিয়েছে যে আপনি সবসময় সব কিছু মনে রাখেন। প্রশ্নটা তুমি অন্য উদ্দেশ্যে করেছ। বুঝলে পুরনো কথা টানতাম না। তরলতা দমে রইল খানিক সময়, এরপর মুখটা ফুলিয়ে হন্তদন্ত হয়ে যেতে যেতে বলল, ভাইজান আর আপনার ছেলেকে নিষেধ করে দিয়েন কড়া করে। কিশোরী বয়সে বিয়েতে সরাসরি অমত করতে পারিনি বাপ ভাইয়ের ভয়ে। এখন সেই ভয় নেই। আপনাকেই বলছি, সেদিনও মত ছিল না, আজও এই বিয়েতে আমার মত নেই। আবার একা একা কষ্ট পায়েন না যেন। কথাটা বলার সময় তরুর গলাটা বাচ্চাদের মতো শোনালো। মেহতাব একা একা হাসতে লাগলো। রাগটা ঠিক ছোটোবেলার মতোই আছে এই মেয়ে লোকটির। মুখটাও আগের মতো দোষী আছে, খুব চলে। সে বলল জবাবে, না, কষ্ট পাওয়ার কি আছে? আমিও তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে নেই, নাকি তুমি সেটা মনে করো? এমনটি নয় তরু। তরুলতা থেমে ঘুরল। মেহতাবের সহজ মুখটা দেখে বলল, আচ্ছা ভালো। অবশ্যই ভালো। জি ভালো। আমিও তো বললাম ভালো। আমিও সেটাই বললাম। তো আমি কি খারাপ বলেছি? আমি তো বলিনি আপনি খারাপ বলেছেন। তাহলে ভালোর ভালো লেজুর চর্চা করছো কেন? তুমি একবার ভালো বললে, আমিও বললাম, আবার তোমার বলার দরকার কি? আপনি কি আমার সাথে ঝগড়া লাগাতে চাইছেন মেহতাব ভাই? তুমি এখান থেকে চলে গেলেই তো ঝগড়াটা হচ্ছে না। এটা আমার বাপের উঠান, আপনি যান। আমি আজ রাতের মেহমান এখানে। নয়নতারা ভাবি আপনাকে কিভাবে সহ্য করতে বলেন তো? তুমি যেভাবে সবসময় আমাকে বিরক্ত করছো ছেলেবেলায়, এবং আমি সহ্য করছি ঠিক সেভাবে। উঠানে চাপা আওয়াজ শুনে নাজিম বারান্দায় এসে দাঁড়িয়েছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে তরুলতা আর মেহতাবের মুখের দিকে। বলল, তোরা কি ঝগড়া করছিলি? না তো। কই না তো। নাজিমকে ওভাবে বিভ্রান্ত করে রেখেই দুজন দুদিকে ছুটল। মিনা এসে স্বামীর পিছনে দাঁড়িয়েছে, বিস্মিত সেও। স্বামীকে বলল, এদের বিয়ে দেওয়ার কথা ভাবছি আমরা, যারা এইভাবে ঝগড়া করে। নাজিম হাসল, বলল, এদের একাকিত্ব বড্ড শোরগোল করবে একসাথে হলে, তাই না বলো মিনা? হইহল্লা শেষ করে রাত 11টা নাগাদ সবাই নতুন বর বউয়ের ঘর ছাড়ল। রূপার ফোনে কল এসেছে দিন শেষে তার কাঙ্ক্ষিত মানুষটার থেকে। সেজন্য মূলত তার উদ্যোগে ও ঘরের সভা ভেঙেছে। হাতে ফোনটা নিয়ে একদম ছাদে উঠে গিয়ে স্টোর রুমের বাতি জেলে হাসি হাসি মুখে কলটা রিসিভ করলো মেয়েটা। স্ক্রিনে 23-24 বছরের একটা গম্ভীর মুখের খাটুনে ছেলে, তার কপালের ফোটা ফোটা ঘাম দেখছে রূপা। মেয়েটার মায়া লাগছে বড্ড মানুষটার জন্য। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার কি খুব বেশি প্রয়োজন ছিল? বাপের তো কম কিছু নেই, দেশে কি মানুষ পড়াশোনা করে না? রূপা মানুষটার সাথে এমনিতেও খুব চাপা, কথাও বলে ধীর গলায়। জানতে চাইল, এখনও ক্যাফেতে? শাফিন জবাবটা দেওয়ার আগেই রূপার চোখে পড়ল ছোট পোশাক পরিহিতা এক বিদেশিনী। শাফিনের পেছন থেকে ওকে মারছে এক পলকের জন্য।
দেখার সাথে সাথে আচমকা রূপার চোখ দুটো লাল হয়ে এলো, দু চোখে পানি টলটলে। খেপে গিয়ে বলল, আবার আপনি ওই মেয়ের সাথে ডিউটি করছেন আজ? বললাম না এই ক্যাফেতে বাদ দেন, অন্য কোথাও কাজ খুঁজুন। শাফিন হাসল, ঘাড় বাঁকিয়ে বিদেশিনী মেয়েটাকে বলল, রেচেল, আমার হবু বউ এটা, তার নাম রূপা। রেচেল রূপাকে হাই দেখিয়ে কফি হাতে তার কাস্টমারের কাছে গেল। রূপা ফোঁস করছে। শাফিন নরম গলায় বলল, তার বয়ফ্রেন্ড আছে, একদম ভালো মেয়ে, গায়ে পড়ে না। পোশাক থেকে বিচার করো না রূপা, এটা ওদের সংস্কৃতি, ভাড়মে যায় সংস্কৃতি। আপনার আলুর দোষ আছে, সেটা আগে স্বীকার করুন। কেন এই ক্যাফেতে থাকতে হবে? অন্য কোথাও জব খুঁজতে পারেন না? একাডেমিক প্রেশারে আছে তাই। শাফিনকে পুরোটা বলতে না দিয়ে দাঁতের দাঁত চাপল রূপা। এই লাটিম ভাই, খবরদার বলছি, আমাকে ঠকাতে এলে কিন্তু খবর হয়ে যাবে, খুব খবর হয়ে যাবে। আমি কিন্তু কোনোভাবে আপনার গায়ে পড়িনি সেদে। প্রেম কি সেটাই তো বুঝতাম না আমি। আপনি আমাকে জোর করেছেন, নিজের নাম্বার ধরিয়ে দিয়েছেন। আমি কিন্তু আপনার দিকে ফিরেও তাকাতাম না, মনে আছে? আপনার সাথে খেলতাম না, আপনাকে দেখলেই মেজাজ খারাপ করে ফেলতাম। বিদেশে গিয়ে আপনি সুন্দর হয়েছেন, তার আগে আপনাকে একদম মুখ বেজারের বান্দরের মতো লাগতো। আপনি এসেছেন আমার দ্বারে, আমি যাইনি। খবরদার ঠকাতে আসবেন না। চেনেন না আমার বাপ চাচাকে, চেনেন না আমাকে। বিদেশি মেয়ে গুলে খাইয়ে দিয়ে আসবো কানাডায়, আমাকে মাঝ নদীতে নামিয়ে ছেড়ে দিলে। ঝরঝর করে কাছে অষ্টাদশী। শাফিন হাঁ করে আছে, পুরোপুরি বোকা বনে গিয়েছে কয়েক সেকেন্ডের ব্যবধানে। আগে মুখ বেজার করা বান্দর লাগতো আমাকে, রাগের মাথায় এতটা সত্য না বললেও তো পারতে। বাইরে তখন বাতাস ছুটছে একদম জোরসে। বারান্দার দরজাটা খোলা ছিল, বিধায় দেখা যাচ্ছে গ্রিলের সাথে ঝুলন্ত কামিনের বনসাইগুলো নড়ছে মৃদু বেগে। সামনে সম্ভবত একটা বন্যার তারিখ আছে। সম্য সহজ গলায় বলতে গিয়ে লাগিয়ে দিল ঘরের দরজাটা। ট্রাপা জবুথুবু ভঙ্গিতে বসে থাকলো কতক্ষণ, তারপর বালিশ ঠিক করতে শুরু করেছে বিছানার। সম্য এসে বিছানায় বসতেই ওর মুখ চোখ সাদা হয়ে গেল লজ্জা আর সংকোচের মিশেলে। তবে বুকে সাহস জড়ো করে বলল, বড় মামি জায়নামাজ রেখে গেছে, নামাজ পড়তে বলেছে। দুই তরফ থেকে সমানের চেষ্টা চলছে সহজ থাকার। সম্য তৎক্ষণাৎ ঘাড় নেড়ে একদম সাবলীল ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে মেঝেতে দুটো জায়নামাজ বিছালো। দুজনে কোনো বাড়তি কথা আর বলেনি। নামাজ শেষ করে উঠে এসে চুপচাপ বসলো বিছানার এক পাশে। ট্রাপা মুখ তুলে তাকায় আবার, এবার ঘোমটা নামিয়ে নিয়েছে কিছুটা। অজু করার পর মুখে ছিটে ফোটাও নেই সাজে, পুরোটাই অকৃত্রিম। এই শীতল আবহাওয়াতেও অস্থির লাগছে তার। চেয়ে দেখলো ছেলেটা ওর দিকে চেয়ে আছে। ঠোঁটের কোণে এমন একটা হাসি, আগে এভাবে তাকিয়ে থাকতে দেখলে জোরসে একটা ধমক লাগাতো ত্রপা। এখন সে উপায় নেই, ওকে মারতে হবে রোজ ওই চোখের তীরে। কোনো অভিযোগ করা যাবে না, কোনো অভিযোগ করা পাপ। সময় গড়ায়। ট্রপার বিব্রত দৃষ্টি ঘুরপাক খায় কখনো সৌম্যের চোখে, কখনো দেয়ালে, কখনো সৌম্যের শেরওয়ানির বোতামে, কখনো ঘরের সবকটা ফুলদানিতে, কখনো বিছানার চাদরের ফুলের নকশায়, কখনো আবার সৌম্যের চোখে। তবে ছেলেটার দৃষ্টি একটানা ওর মুখে নিবদ্ধ। ট্রপা অসহায়ের মতো শ্বাস ফেলছে। একটা ধমক কি দেওয়া দরকার এবার? বউকে দেখতে তো বারণ নেই, কিন্তু এভাবে বিব্রত করার কি মানে আছে? ট্রপা খুব চাইল ছেলেটা যাতে রাগ না করে, তাই সমঝেই বলল, সৌম্য চোখ নামাও। নানামালি কী করবা? মুখের ওপর জবাব শুনে ট্রপার থুতনি ঠেকল নিজের গলায়, বিড়বিড় করল, কিছুই না। কিছু না করলে নামাবও না বলে সৌম্য নড়ে চড়ে বসলো। এবার আরও কিছুক্ষণ মুখটা দেখে নিয়ে শান্ত গলায় বলল, আমার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, ক্লাস 10-এ থাকতে খুলেছিলাম, $1,2,000 জমেছে, কাল দিলে হবে না? ট্রপা ঘাড় নাড়ালো, ক্ষীণস্বরে বলল, পরে দিলেও হবে। সৌম্য খানিকটা এগিয়ে বসলো এবারে। শেরওয়ানির পকেট থেকে একজোড়া খুবই ছোট দুল বের করে ট্রপার মুঠিতে গুজে দিয়ে বলল, ইয়োর গিফট। ট্রপার নরম সুরে জবাব দিল, থ্যাংক ইউ। এই দুলের একটা কাহিনী আছে, শুনবে? বলো। আমি যেদিন জন্মেছিলাম, ধুপতিগাঁও থেকে নানা ভাই আর নানি রওনা দিয়েছিলেন খবর শুনে। আমার মামা তাদের ফাজলামো করে বলেছে আমার মেয়ে হয়েছে। নানির সাথে সাথে তার বিয়ের দোলজোড়া নিয়ে আসলেন আমাকে দিতে। এসে কাঁথা খুলে আমাকে চেক করে দেখে তো সারপ্রাইজ পুরা। তারপর এই দুলটাই আমাকে দিলেন, যাতে এটা কখন আমার বউ পায়। ট্রপা হেসে ফেলল জোরে। ছেলেটার বাচনভঙ্গি বরাবরই চমৎকার। এই ছেলেটার সরলতাটুকুই ট্রপার ভালো লাগে। সময় ট্রপার উচ্ছ্বাসিত হাসি দেখতে দেখতে আস্তে করে বলল, পরিয়ে দেব? চোখ নামিয়ে মাথা ঝাঁকালো ট্রপা।
সৌম্য আরেকটু এগিয়ে গেল, হাত বাড়িয়ে কানের বড় ঝাপসা দুলটা খুলে নিয়ে হাতের ছোট ঝুমকা জোড়া পরিয়ে দিল খুব সযত্নে। ত্রপা স্থির হয়ে আছে, খসখসে হাত ওর কানের লতি ছুঁয়েছে তবুও, যেন ত্রপার গোটা সত্তার আকুল পূর্ব প্রস্তুতি ছিল এ ছোঁয়া পেতে। এরপর হুট করে ওই হাত দুটো কানের লতি থেকে শুরু করে ত্রপার গাল আগলালো এবং খুব নরম করে গালে জীবনের প্রথম চুমুটা খেয়েছিল সৌম্য। একটা পবিত্র চুমু, একটা সুদীর্ঘ চুমু। ত্রপা চোখ বুঝল, আচমকায় ঠিক কী কারণে জানা নেই ওর। চোখ বেয়ে টপ টপ করে পানি বের হলো এবং ওই বন্ধ চোখে কত কত দৃশ্য ভেসে উঠল। টিউশন পড়তে বড় রাস্তা ধরে হেঁটে গেলে ছেলেদের একটা গ্রুপ সবসময় ওর পেছনে মজা উড়াতো, চেঁচিয়ে বলতো, ওই হিজড়া আসছে, দেখ হিজড়া আসছে। ত্রপা তাদের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বলে ত্রপার নারীত্ব নেই। ফিরোজ নিজের দ্বিতীয় সংসার সামলাতে গিয়ে তরুলতাকে খরচা দিত হিসেব করে। ত্রপা খুব বেশি খরচে মেয়ে ছিল না কখনোই। ত্রপা ঘুরিয়ে ফিরিয়ে 3টা সালোয়ার স্যুটে মাস পার করে দিত, এটা নিয়েও মন্তব্য পেত। আপু কি গোসল করেন না? এই সৌম্য নামের ছেলেটাই ছিল একদম আগাগোড়া পাগল, যে আগাগোড়া এই ভঙ্গুর ত্রপার মধ্যে নারীত্ব খুঁজে বেরিয়েছে, টেনে হিজড়ে সৌন্দর্য বের করে মুগ্ধ হয়েছে। ত্রপার অবচেতন মনে ছেলেটাকে অনেক সুখ মনে হতো। সেই সুখ ওর শরীর ছোঁয়া আজ। ত্রপা নিজের আনন্দ প্রকাশ করতে পারে না ঠিকঠাকভাবে। ত্রপা কাঁদল। মেয়েরা খুব আনন্দ ও বোকার মতো কাঁদে, তখনও ঠোঁট জোড়া ওর গাল থেকে সরেনি। ত্রপার ছেলেটাকে বলতে মন চাইল, আমাকে এভাবে মেরো না সৌম্য। বলতে পারল না, কারণ ও মরতেই চায় সুখে। হাত দিয়ে নিজের চোখ মুছে নিল মেয়েটা। পরপর টের পেল খসখসে হাতটা ওর গাল থেকে নেমে ওর হাত ছুঁয়েছে। হাতটা তুলে চুমু খেয়েছে হাতের পিঠে। আর তারপর ত্রপার মাথার নিচে বালিশ ঠেকেছে এবং ত্রপা খুব বাধ্য একটা মেয়ে, চুপটি করে ধরে থাকলো বরের শেরওয়ানির অংশ। আবার কখনো ধরল বরের চুলগুলো আলতো খামচে। সময় গড়ায়, ত্রপা ক্রমশ জমে যায়। ত্রপা জমে যায় যখন বুঝলো সৌম্যর সুন্দর নরম পা দুটোতে চুমু খেয়েছে। খেয়েছে সৌম্যর পছন্দের সব কটা জায়গায়, যা ত্রপার শরীরের মালিকানায়। ত্রপা ছলো ছলো চোখে তার স্বামীকে দেখে চলেছে। নারী জন্ম এত সুখের হয় বুঝি? পৃথিবী থেকে সময় নামক জিনিসটা উদা হয়ে গেলে কেমন হয়? ওর স্বামী ওর শরীরের আরাধনা আরও বেশ কিছুক্ষণ করুক, কাল সকালটা খুব দ্রুত না হোক। তবে ত্রপার বেহায়া অবলা মনের বাসনা হঠাৎ থমকে গেল বাধা পেয়ে। ও চোখ খুলল যখন সৌম্য সরে গেল ধীরে ধীরে। সৌম্য ওকে ছেড়ে দিয়ে শুয়ে পড়ল এক পাশে। ঘোর কাটিয়ে ত্রপা কিঞ্চিত অবাক। এলোমেলো শাড়ি ঠিক করে উঠে বসে দেখল সৌম্য মোবাইল হাতে ধরেছে। ত্রপা আইঢাই করল, ধিমে আওয়াজে বলল, কিছু হয়েছে সৌম্য? সৌম্য নির্বিকার গলায় বলল, না তো। সৌম্যের মুখটা হঠাৎ খুব কঠিন লাগছে। এতক্ষণ যতটা অস্থির হয়ে ত্রপাকে আদর করছিল, এখন মুখটা ততটাই কট্টর। ত্রপা ইতস্তত করতে লাগলো। ওর লজ্জা লাগছে এটা জানতে চাইতে যে সৌম্য তাকে ছেড়েছে কেন। ও বোকার মতো মুখ করে বলল, সৌম্য, এনিথিং রং? এবার সৌম্য হাতের ফোনটা রেখে চোখের দিকে তাকালো ত্রপার। সরাসরি বলল, তুমি সেদিন গ্লাসটা ওভাবে ভেঙেছিলে কেন? ত্রপা ভারী অবাক ছেলেটার আচরণে। সে বিভ্রান্তের মতো বলে, আই ওয়াজ কনফিউজড দেন। ঝট করে উঠে বসলো সৌম্য। থাকুক কনফিউশন, তুমি তো জানতে তোমার মনে আমার জন্য জায়গা কতটুকু আছে। ওটা আমার তোমার জন্য আনা বিয়ের প্রস্তাব ছিল। আমি আমার একটা গোটা জীবন তোমার সাথে কাটানোর জন্য এই ভদ্র একটা আবদার নিয়ে এসেছিলাম। তুমি গ্লাস কেন ভাঙবে? সবাই সেদিন গ্লাস ভাঙার শব্দ ছুটে এসেছিল, তোমার মনে আছে? কী ভেবেছিল? আমি তোমাকে ভালোবাসি, এজন্য কোনো আত্মসম্মান বোধ আমার নেই, তাই যা কিছু করা যাবে কনফিউশনের নাম করে। সব ইগো আর আত্মসম্মান তোমাদের মেয়েদেরই। আর আমার 8 বছরে দেয়া তিল তিল সম্মান করে প্রেমের দাম নেই। শুধু গ্লাস কেন ভেঙেছিলে? ঝাঁটা দিয়ে এসে দুটো বাড়িও দিতে। ত্রপা একটু ভয় পাচ্ছে এখন। ছেলেটা হঠাৎ এইভাবে রেগে উঠবে, তাও পুরনো কথা টেনে ও ঘূর্ণাক্ষরেও ভাবেনি। ও শ্বাস ফেলল দফায় দফায়। ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল, তো তুমি শোধ নিতে চাইছ? হাসল সৌম্য। মেয়েটার কাছে এগিয়ে গিয়ে কপালে একটা চুমু খেলো বড্ড নরম করে। বলল, নো, একদমই না। আমি আমার বউয়ের থেকে কী শোধ নেব? এটা তার প্রতি আমার সম্মান যে আমি তার অবুঝপনার উপরে রেগে নেই। সেদিনের ঘটনা আমি সেদিনই হজম করেছি।
সে আমার কাছে অনেক সম্মানের। ট্রপা নরম হয়ে এলো। মেয়েটা খুব বেশি শক্ত যে নয়। কাপা গলায় বলল, তবে এমন কেন করছো? সরি খুব আমি। আজ আমাদের বাসর সৌম্য। জানি তো বাসর রাত, অ্যান্ড আই এম স্টিল অন দ্য বেড, ক্যান্ট ইউ সি? ট্রপা চোখ নামিয়ে হাঁটু ভাঁজ করে হাঁটু আগলে ধরলো দুই হাতে। মেয়েটা আহাম্মক বনে গেছে পুরোপুরি। ওর ঘোর কাটে সৌম্যের আওয়াজে। সৌম্য ঝুঁকে বলল, তুমি স্বীকার না করলেও তুমি আমার প্রেমিকা ছিলে। আমার প্রেমিকা আমার কাছে সম্মানের ছিল, আমার বউ আমার কাছে সম্মানের। সে নিজেকে আমার প্রেমিকা তো ভাবতে পারেনি। তবে আমি আগে বুঝতে চাই সে কতটুকু নিজেকে আমার বউ ভাবে। লেটস সে গুড নাইট। কীভাবে দেখবে? কাল বলবো। সৌম্য শুয়ে পড়েছে। ট্রপা বোকার মতো চেয়ে রইল ছেলেটার গম্ভীর মুখটায়। একটা গ্লাস ভাঙা বুঝি মস্ত বড় অপরাধ? এর জন্য এমন করতে হবে? এত এগো ছাড়া সময়টাই তো বেশ ছিল। তবে ট্রপারও রাগ চাপল। এই যে বড্ড বাড়াবাড়ি। দেখবে ট্রপাও, এসব নাটক কতক্ষণ চলে? সরি তো ট্রপা বলেছে, আর কি করবে? পা ধরে ঝুলে পড়বে? চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ল ট্রপা। বাতাসের বেগ বেড়েছে দেখে হিম হয়ে যাচ্ছে গোটা কামরা। সৌম্য পায়ের কাছে কাঁথা টেনে দুজনের গায়ে চড়িয়ে দিয়ে সহজ গলায় বাড়ির অন্য সব লোকের গল্প করতে থাকে। ট্রপাকে বলতে থাকে দিন তিনেক পরে তাকে ঢাকায় যেতে হবে একটু। ট্রপার কী কী লাগবে তার লিস্ট চায়। ট্রপা অভিমানে ওসব শোনে না, সাড়া দেয় না গল্পে। সে চায় তার স্বামী তাকে বাচ্চাদের মতো আগলে ধরুক, অহেতুক নাটক না বাড়াক এ রাতে। কিন্তু এটা হয় না, তাই ট্রপার অভিমান বাড়ে। ট্রপা অভিমান নিয়ে একসময় ঘুমিয়ে যায়, আর সৌম্য কাটায় নির্ঘুম রাত। উঠে কতক্ষণ পায়চারি করে গোটা ঘর। ট্রপার ডায়েরি লেখার অভ্যাস আছে জানে সৌম্য। খুঁজে খুঁজে ডায়েরিটা হাতে নেয়। আজ সন্ধ্যায় কিছু লিখেছে ট্রপা। তবে সৌম্য ভুলেও ওসব দেখে না। ওই ডায়েরির 5 দিন পরের তারিখের পাতাটা মেলে কলম তুলে লিখে ফেলে, রাগিয়ে দেওয়ার জন্য সরি, তবে তোমার এই 5টা দিনের অস্থিরতা আমার বিগত 4টা বছরের কাছে কিছুই না। কেমন মজা হয়েছে। আদর যা বাকি রেখে দিয়েছিলাম সেসব আবার কখনো করব। তুমি খুব লক্ষ্মী। আমি নার্ভাস ছিলাম, ভেবেছি তোমাকে ছুতে গেলে ধমক দেবে। আমার হাঁটু কাঁপছিল, বিশ্বাস করো। সুখী হও, স্বামী সোহাগী হয়েই আছো, আরও হও। আমি তোমার হাতের রান্না খেতে চাই। রাগ সরিয়ে প্লিজ কিছু খাওয়াও। এমন মজা আর কখনো করব না। ইতি অধীনস্থ ট্রপার, অভিভাবক নিয়াজ সৌম্য। আজ শেষ রাত থেকে সকাল অবধি একটানা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আবহাওয়া ক্রমশ হচ্ছে বেতাল। খুব শিগগিরই একটা বন্যা হবার সম্ভাবনা আছে। তেরপাল থাকা সত্ত্বেও শেষ রাতের বৃষ্টির তীর্যক ছাটে গোবর নিকানো উঠানে পানি জমেছে স্থানে স্থানে। ফজরের নামাজ পড়তে উঠে নাজিমের মাথায় হাত। ওই অত ভোরে চাষাপাড়া খবর দিয়ে নৌকা নিয়ে নতুন তোলা ধানগুলো কোনো মতে বাঁচিয়ে গোলা ভরে তালার আটকেছে। তাফসিরকে ফজরের পরে পাঠানো হয়েছে বাজারে। আজ নদীতে অবরোধ শেষ। বিষখালির তাজা তাজা ইলিশে সয়লাভ হয়েছে নতুন বাজার। ও বৃষ্টির ফোঁটা মাথায় নিয়ে বাজার থেকে 1 হালি বড় ইলিশ এনেছে। নতুন জামাইকে আজ সকালের নাস্তায় ইলিশ খিচুড়ি খাওয়ানো হবে তাই। সাথে করে এনেছে 2 আটি শাপলা। 7টার দিকে বাইরের বাতাসটা একটু থেমেছিল। বড় উঠানে ইট বেছানো হয়েছে। সামনে পরীক্ষা, তাই ট্রপা আপার বিয়ের পরের দিনও রক্ষে নেই মাহাদি আর জুনির। মাদুর বিছিয়ে সেখানে ওদের পড়তে বসিয়েছে মিনা। বেলিকে রেখে গিয়েছে পাহারাদার হিসেবে। বেলি ঝিমাচ্ছিল তখন। তাপসির বাজার নিয়ে উঠানে পা রাখতেই জুনি ছুটে এসে চাচুর হাত থেকে শাপলার আটি দুটো টেনে নিয়ে লাফাতে লাগলো। তাপসির ওদের দেখানোর চেষ্টা করছে ইলিশের সাইজ। এটা তাপসিরের অভ্যাস। বাজার থেকে বড় মাছ কিনলে সেগুলো মহা আনন্দে বাচ্চাদের দেখায়, যেমনটা তার বাবা করতো ছোটোবেলায়। তাপসিরের মতে এটা একটা ভালো পারিবারিক চর্চা। এই ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ায় খেতে বসে শহরের পয়স বাচ্চারা মাছ চেনে না, কোনটা রুই কোনটা কই। সেখানে ওদের বাড়ির বাচ্চারা থাকবে সব ধরনের জ্ঞানে সম্পূর্ণ। ও ইলিশ মাছের বৈজ্ঞানিক নামটাও শিখিয়ে দিল। জুনির সাথে ছুটে এলো বেলি। চোখ দুটো তারও চকচকে। কখনো ঝিলে নেমে শাপলা তোলা হয়নি তার। হাতের শাপলাগুলো একদম সতেজ। একটানে একটা বের করে জুনিকে দেখালো মালা বানিয়ে। তাপসির চেয়ে চেয়ে বাচ্চাদের সাথে বেলি লাফালাফি দেখছে। কেউ ওর ইলিশ মাছকে বিশেষ পাত্তাই দিচ্ছে না। তাই দেখে আচমকা মৃদু ধমক লাগিয়ে বলল, এই ফুলগুলো খেলতে আনিনি, খেলার জিনিস নয়, যত্ত সব। নারকেল ইলিশ দিয়ে ডাটাগুলো দুপুরে রাখতে বলবে বড় ভাবিকে। অসিজনে পেলাম শাপলা। ধরো বাজার ধরো, আমি টিউবওয়েল থেকে আসছি হাত পা ধুয়ে। বেলি ধমক খেয়ে মিয়ে গেল। মুখ ভাঁড় করে রেখে বাজারের ব্যাগটা টেনে নিয়ে গেল বাইরের রান্নাঘরে।
সেখান থেকে ঘরের ভেতরে রান্নাঘরে ঢুকে স্বামীর জন্য চা বানাতে লাগলো ব্যস্ত হাতে। বাজার থেকে ফিরলে অকারণেই মেজাজ গরম থাকে মানুষটার। এই সময় বিশেষ সতর্কতা পালন করতে হয় বেলির। পান থেকে চুন খসানো যায় না। তাপসির মুখ হাত ধুয়ে বাইরে রান্নাঘরে ঢুকে মেজো ভাবি সুরমাকে বলল, চা হবে মেজো ভাবি? বউ আছে এখন তোমার, তাকে বলো বাপু আমার হাত আটকা। তাপসির মাথা চুলকে হেসে পা বাড়ায় বাইরে। একটু থেমে ঘাড় বাঁকিয়ে রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা শাপলা ফুলের আটি তুলে হাতে নিয়ে বলে, এটা দিয়ে মালা বানিয়ে খেলাধুলা করে কি আনন্দ পায় মেয়ে লোক। সুরমা করে খুন্তি নাড়তে নাড়তে জবাব দিল, সে তুমি মেয়ে লোক হলে বুঝতে, এখন বুঝবে না, এখন এসব ন্যাকামি মনে হবে। মুখটা বিকৃত করলো তাপসির। মনে হওয়ার কিছু নেই, এসব ন্যাকামি। আচ্ছা দাও দেখি, আমাকে 3-4টে ফুল দাও, এক ন্যাকাকে দেব। সুরমা 3টা ফুল দিল ওকে। তাপসির চোরের মতো মুখ করে ফুলগুলো পেছনে লুকিয়ে সোজা চলে গেল নিজের রুমে। বেলি স্বামীর জন্য চা নিয়ে ঘরে ঢুকতেই দেখলো বিছানার উপর পড়ে আছে শাপলা ফুল। ও কিছুটা অবাক হয়ে মলিন দৃষ্টি দিল স্বামীর মুখে। তাপসির চায়ে চুমুক দিয়ে নীরের ভারী সরে বলল, নিয়ে গিয়ে খেলো জুনির সাথে। বেলি ফ্যাকাশে মুখে ইশারা করলো, এসব তো খেলার জিনিস নয়, খাওয়ার জিনিস। জবাবটা দিতে দেরি, তাপসিরের একটা ধমক পড়তে দেরি হয়নি ওর উপর। তবে কচকচ করে চিবিয়ে খাও, এখানে দাঁড়িয়ে খাবে, যেন আমি শুনি কচকচ শব্দ হচ্ছে। বেলি উঠল লাফিয়ে এ ধমক শুনে। তাপসির চায়ের কাপ রেখে বাইরে পড়া শার্ট খুলতে লাগলো মেজাজ গরম করে। তাতে দাঁত চেপেছে। বোবা হয়েও অতিরিক্ত কথা বলে এই মেয়ে। তখন দেইনি খেলতে, এখন দিয়েছি, তুই চুপচাপ নিবি ফুল, খেলবি, পাল্টা প্রশ্ন কেন করতে হবে? কথা কেন উল্টাতে হবে স্বামীর মুখে মুখে? ছোটোবেলি তো সব সময় বুঝে উঠতে পারে না স্বামীকে। তাপসিরের কথা সত্যি মনে করে ঘাবড়ে গিয়ে বোঝালো ইশারা করে, এভাবে কাঁচা খাবো? তাপসির চেয়ে আছে। কপাল চাপড়াতে ইচ্ছে করছে তাপসিরের। ও হাত মুঠি করে রাগটুকু নিয়ন্ত্রণ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো গায়ে রোদ মাখতে। গজগজ করে বলে গেল, আহাম্মক কোথাকার। বেলি দাঁড়িয়ে রইল মিনিটখানেক, এরপর হেসে ফেলল। লম্বা ডাটায় ভেঙে ফুল 3টি আলাদা করে গুজল খোপাতে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল বারান্দায়, দাঁড়ালো স্বামীর পেছনে। তাপসির ওপাশ ফিরে চা খাচ্ছে। নগ্ন পিঠের তর্জনের সহায়তায় আদরে খোঁচা মেরে ডাকলো বেলি তার স্বামীকে। তাপসির কপাল কুচকে ঘুরতে বেলিও তৎক্ষণাৎ হাসি মুখে ঘুরে স্বামীকে তার খোপা দেখালো। তাপসির দেখল ওর খোপা, চেয়ে চেয়ে দেখল দীর্ঘ সময়। এরপর স্বভাবসুলভ গম্ভীর ঠান্ডা সরে আওড়ালো, আমি দেখতে চেয়েছি। বেলির মুখটা আবার সাদা হলো, নাড়ল মাথা। তবে কেন দেখাচ্ছ? বেলির আবার ঘাট হয়েছে লোকটাকে তার সাজ দেখিয়ে। ও মুখটা ঘুরিয়ে নিল রেগে। তবে ফুলগুলো দিয়েছে কেন ঢং করে? এই ফুলগুলো সত্যিই কাঁচা চিবিয়ে খাবে এখন। লোকটার এসব ব্যবহার যখন হজম হয়ে যায়, কাঁচা ফুলও হজম হবে। কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হয় না বেলির। নিমিষেই টের পায় ও কারো বুকের মাঝে। কারো হাত ওর খোপা ছুঁয়েছে, কারো ঠোঁট ওর কান ছুঁয়েছে। বলল, একটু বাঁকা হয়েছে, আসো ঠিক করে দিই। সকাল সকাল মিনা তরুলতাকে সামনে পেয়ে হাতে 1 কাপ চা ধরিয়ে দিয়ে বলল, তুমি বাইরে যাচ্ছ? শোনো, এটা কাছেরই ঘরের বারান্দায় গিয়ে মেহতা ভাইকে দাও। ওনার চিনি ছাড়া চা এখনও দেওয়া হয়নি, কৈতেরি পুকুর ঘাটে গেছে। রূপা উঠেনি এখনও ঘুম থেকে। আমি চাই আবার চুলার কাছে, সুরমা একা পারছে না ওইদিকে। নতুন জ্যামের কাজিন আর বন্ধুরাও তো ঘুম থেকে উঠে পড়বে, তাদের নাস্তা দেবে রূপা। তরুলতা মুখ শুকনো করে বলল, আমি পারবো না এটা দিয়ে আসতে তাকে, আমাকে অন্য কাজ দাও। মিনা ভারী অবাক ভঙ্গিতে বলে, সামান্য চা গিয়েও দিয়ে আসতে পারবে না? এতে এত আপত্তি করছো কেন? অদ্ভুত, রান্নাঘরের কাজ তুমি পারবে না, গত রাত থেকে মাথা ধরছে বললে। আগুনের কাছে গিয়ে কাজ নেই। আর এই ওষুধটা নাও। বাড়ি থেকে ওষুধ আনেনি লোকটা। এটা কিসের ওষুধ? প্রেশারের ওষুধ, খেয়ে নিতে বলো। তার হাই ব্লাড প্রেশার, তার নাকি শরীর খারাপ করছে ফজরের পর থেকে। রূপার বাবা দিয়ে গেছে এটা। সে মনে হয় ও বাড়িতে লোক ডাকতে গিয়েছে। বড় পুকুরে আজ জাল ফেলা হবে। ওষুধের পাতাটা দেখে দমল তরুলতা। এরপর চুপটি করে চায়ের কাপটা নিয়ে এগুলো উঠান ধরে কাছারি ঘরের পথে। মেহতাব একটা বেতের চেয়ারে বসে বই পড়ছিল। নাজিমের একটা শাল জড়িয়েছে গায়ে। কাল শেষ রাত থেকে আচমকাই শরীরটা বেজায় খারাপ হয়েছে। লফে পড়ে গরুর মাংস খেয়েছিল, সেই সাথে বেড়েছে শীত। এমনিতে মুখ চোখ যথেষ্ট শক্তপোক্ত এই পুরুষটির, তবে এখন নরম লাগছে চোখের চাহনি। তরুলতা গিয়ে সংকোচ সরিয়ে ওই চোখেই চোখ রাখলো অবাক হয়ে। চায়ের কাপটা দিয়ে সহজ গলায় বলল, এত শরীর খারাপ কেন হঠাৎ? ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এত কিছু?
আগে তো ঠিক ছিলেন পুরো, এলাকার সব থেকে ফিট একজন খেলোয়াড়, কীভাবে হলো এসব বুড়ো রোগ? মেহতাব চোখ নামিয়ে চায়ে চুমুক দিয়ে বলল, জানি না, তবে নয়নতারাকে নিয়ে টানা 2 মাস হসপিটালে পড়ে থাকতে হয়েছিল সে বছর। তখন শাফিন উচ্চ মাধ্যমিকে, থাকতে পারতো না মায়ের কাছে সবসময়, আমি একাই থাকতাম। হঠাৎ করে আমিও ভীষণ অসুস্থ হলাম একদিন। ডাক্তার বলল 2টি অসুখ আমার মধ্যেও ঢুকেছে। চা খেয়েছো? মেহতাবের শেষ প্রশ্নে মাথা নাড়ে তরু। সকালের বৃষ্টি ভেজা মিঠা রোদটা সরাসরি এসে গাল ছুঁয়েছে ভদ্রমহিলার। কিছু সময় চুপ থেকে বলে, কাল রাতে হুট করে মেজাজ হারানোর জন্য দুঃখিত। আসলে ইদানিং কিছু সমস্যা ঘটছে আমার। সবার সাথে ভুলভাল আচরণ করি, মনে হয় পাগল হয়ে যাচ্ছি। এত বছর মেয়েটার জন্য খুব কষ্ট করে নিজের মাথাটাকে ধরে রেখেছিলাম। কিছু মনে করবেন না, এই ওষুধটা রাখুন, খেয়ে নিতে বলেছে ভাবি। শুক্রিয়া, আমি তো ওষুধের জন্য বাড়িতে লোক পাঠাতে চাচ্ছিলাম, ভালো হয়েছে। মেহতাবের মনোযোগ সম্পূর্ণটা ওষুধের পাতা থেকে ওষুধটা খুঁটে নিতে। তবে মুখে বলল, নাজিম ফজরেও আমাকে তোমার কথা বলেছে, নাছোড়বান্দা। কীভাবে যে ধমকাই ওকে বলো তো তরু। মানে আমাদের বিয়ের কথা বলেছে আবার? মলিন গলায় জানতে চাই তরু। মেহতাবের কাশি ওঠায় তার হাত থেকে খুঁটে বের করা ওষুধটা মেঝেতে পড়ে গেল হঠাৎ। তরুলতা মেহতাবের হাতে তৎক্ষণাৎ পানি ধরিয়ে দিয়ে ওষুধটা খুঁজতে ঝুঁকে বসলো তখন। চোখে মুখে বড্ড বিরক্তি এনে মেহতাবের কথায় জবাবে বলল, পাগল নাকি এরা? মানে এখন এসব কথা বলে কোন আক্কেলে? মেহতাব ভাই, ভাবুন তো, কি পাগল পাগল চিন্তাভাবনা সবার। এসব প্রস্তাব রাখি কি করে? গতকাল মেয়েটার বিয়ে দিলাম, বছর করলে আল্লাহ চাইলে নানিও হব। আপনিও ছেলে বিয়ে করাবেন, দাদা হবেন, এ সময় এমন মস্করা চলে? বুড়ো বয়সে মানুষ বিয়ে কেন করে? কোনো কারণ বেঁচে থাকে তখন বিয়ে করার। মেহতাব দেখছিল ভদ্রমহিলাকে চেয়েছে। ওই ফর্সা কপালের ভাঁজগুলো বড্ড চেনা। এমন করে কপাল কুঁচকে অভিমানে মুখ করত 12-13 বছর বয়সে। মেহতাবের ব্যাপারটা খুব মিষ্টি লাগতো। আচমকা মুখটায় এক ছোট অস্বস্তি তৈরি হলো তার। তরলতা ওষুধটা খুঁজে পেয়ে মেহতাবের দিকে বাড়িয়ে ধরতে মেহতাব খেই হারিয়ে বলে ফেলল, বিয়ে করার কারণ? বুড়ো বয়সে তোমার মতো মানুষ বিয়ে করে হয়তো এভাবে কাউকে ওষুধ খুঁজে দিতে, আর আমার মতো লোক কাউকে বিয়ে করে নিজের ওষুধ খোঁজার জন্য। বিয়ে করার প্রয়োজনীয়তা ও কারণগুলো আপেক্ষিক তরু। কত কত প্রয়োজন ও কারণ তো বিনা কারণেও জন্মায়। মৃদু চমকায় তরুলতা। যে অস্বস্তির ছাড়টুকু মেহতাবের মুখ জোড়া ছিল তা মুহুর্মুহু হয়ে বাড়ি খায় তার মুখেও। তৎক্ষণাৎ ওষুধটা টেবিলে ফেলে রেখে বড় করে কদম ফেলে পিছিয়ে দাঁড়ায় তরুলতা। মেহতাবের মুখটা সহজ হয়ে আসে ক্রমশ, হাসে সে। তরুলতা ঘামছে। লোকটা তাকে কিছু ইঙ্গিত দিয়েছে এ কথা বলে, বা কোনো অস্পষ্ট প্রস্তাব? তরুলতার কী জবাব হতে পারে? তরুলতা আরও মিনিটখানিক চেয়ে থাকলো, এরপর প্রায় ছুটে বের হলো বারান্দা থেকে। মেহতাব সহজ গলায় বলল, যাচ্ছ যাও, পানি পাঠিও। রূপা তখন ঘুম থেকে উঠেছে। পানি পাঠানো হলো রূপার হাতে। তরুলতার আর ইচ্ছে নেই ওপাশে যাওয়ার। সে চুপচাপ গিয়ে অতিথি ঘরের বারান্দার এক পাশে বসে রইল হাঁটু ভাঁজ করে। তাপসির ঘণ্টাখানিক পরে ঘর থেকে বেরিয়ে আবার বেলিকে খুঁজতে খুঁজতে এসে ওই ঘরেই উঁকি দিল। তরুকে দেখে বলল, কী ব্যাপার, তুমি আমার বেলি আরশোলাটার মতো কোনায় কোনায় ঢুকে বসে আছো কেন? তরুলতা ভাইয়ের মুখের দিকে তাকালো। তাপসির আবার রক্তশূন্য মুখটা দেখে ভারী অবাক। এগিয়ে বলল, মন খারাপ? আরে, এক গ্রামে বিয়ে দিয়েছ মেয়ের, দুশ্চিন্তা করো না। জামাই মেয়েকে মারলে আমরা আছি না, 3 মামা। চেয়ারম্যানদের কুষ্টি উদ্ধার করে রেখে দেব। বডি দেখেছ? তাপসির হাত ভাঁজ করে নিজের মাসাল দেখায় তার বোনকে মজা করে। তরুলতা নির্বিকার। তাপসির এগিয়ে বসে বলে, ওপাশে মেহতাব ভাই আছে, গিয়ে একটু কথাও তো বলতে পারো তার সাথে। তাফসিরের বলা কথাটির অন্য কোনো মানে ছিল না, তবে তরু ধমকে উঠল, এক চর খাবি? কেন? খারাপ মনে কিছু বলিনি। তুমিও একা, সেও একা, তুম ভি আকেলে ও ভি আকেলে। ওই যে একটা গান আছে না, জো তেরা হাল হে वो मेरा हाल है, इस हाल से हाल मिला ও তাল সে তাল মিলা। এই গানটা তোমাদের দুজনের সাথে যায়, তাই আমি একটা উপায় বাতলে দিলাম। হাসছে তাপসির খ্যাক খ্যাক করে। তরুলতা খেকিয়ে উঠল, তোর আর তোর ভাইজানের বাতলানো উপায়ের গোষ্ঠী গেলে আমার পেছনে পড়লি কেন হঠাৎ সবাই? যা তো তাপসির। রাগে কপাল চাপল তরু। তাপসির হাই তুলে ফাজলামি করে আবার, ভেবে দেখো, এক চর খাবি। আমার ডায়লগ বলছো কেন? এটা অন্য কারো মুখে শুনলে আমার রাগ লাগে। তরু উঠে ভাইকে ধাক্কাতে ধাক্কাতে বের করলো বারান্দা থেকে।
তাপসির হাসছে আর গাইছে তখনও, যাও না আপা, তালসে তাল মিলাও না আপা। বেলা 9টার কাছাকাছি। তখন ঘুমটা ছাড়াছাড়ি হয়েছিল ট্রপার। দরজায় মৃদু ধাক্কা হতে নড়েচড়ে উঠে বসল সে। সময় উঠল প্রথমে। ঘুমটা তার শেষটাতে হয়েছিল বিধায় চোখ জোড়া এখনও ঢুলু ঢুলু। ঘুম ভাঙার পরে দুজন চুপ করে দুজনকে দেখল মিনিটখানেক। দুজনের মুখ চোখে চাপা সংকোচ, কারণ এটা তাদের প্রথম সকাল, তাও এক বিছানায়। তাদের যে বিয়ে হয়েছে এটা বুঝতে সময় লেগেছে অনেকক্ষণ। সময় আগে বিছানা ছাড়ল। ট্রপা কুচকে যাওয়া বিছানায় চাদর ঠিক করে দিল, মুখটাও ধুয়ে নিল চট করে। দরজা খুলে দিল। এরপর রূপা আর বেলি বড় একটা ট্রে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে ট্রপার মুখ দেখে বলল, এ কি রে আপা, অমাবস্যার তো 2 দিন পরে, তোর মুখে কেন দেখছি? ট্রপা জবাব দিল না। বেলি জামাইয়ের দিকে তাকিয়ে আন্তরিক হেসে বিছানার উপর ট্রেটা রেখে চলে গেল দ্রুত। মেয়ে জামাইয়ের ঘরে তার বেশিক্ষণ থাকাটা শোভনীয় নয়। রূপা বলে এলো, ইলিশ ভাজা আছে, খিচুড়ি আছে, খাসির মাংস আছে, পরোটা আছে, কফি আছে, খেয়ে নাও। নতুন জামাইকে নাকি ঘরে বসিয়ে খাওয়ানো হয় এ বাড়িতে, তাই ঘরে দিয়ে গেলাম খাবার, কিছু লাগলে ডেকো। রূপা চলে গেল। ট্রপা ফের ঢুকলো ওয়াশরুমে। গুছিয়ে একটা শাড়ি পরে এসে দাঁড়ালো সৌম্যের সামনে। শাড়িটা লাল, মুখটা ভার ভার, শরীরটাও তার শেষ রাত থেকে বিশেষ ভালো নেই। পেট ব্যথা হচ্ছে মৃদু, মাথাও ঘুরাচ্ছে। সৌম্য পা থেকে মাথা দেখলো ওকে। হাফ হাতার ব্লাউজ আর বেনি করেছে, বিধায় বয়সটা আরও কম দেখাচ্ছে মেয়েটির। ট্রপা চোখ না তুলেই বলল, তোমার কিছু বের করে দিব? তোমার সব আমার কাছেই আছে। তোয়ালে লাগবে। তোমার জিনিস বুঝে পেয়েছ? পয়নামা সব আমি নিজে কিনেছি, তবে ব্যাগে ভরেছে জোনাকি। কোনোটা বাদ রাখলো কি না মনে হলে বলো। সব পেয়েছি। সালোয়ার স্যুট বেশি দেয়নি, ওগুলো ঢাকা গিয়ে আনবো। এখানেরগুলো পছন্দ হয় না, সব কেমন মেরে। আড়ং থেকে কিছু নেব? ট্রপা শুধু শুনে যেতে লাগলো। গলায় আগের সেই প্রাণোচ্ছলতা নেই। একটা রুক্ষ পুরুষ সেজেছে গত রাত থেকে। ছোটো মামার মতো তারও এখন একটা চর দিতে ইচ্ছে করছে তেরা ছেলেটাকে। তবে স্বামী যে এখন, এটা তো আর করা যাবে না। স্বামীকে নাকি অভিভাবক মানতে হবে। লটকানো মুখ নিয়ে ট্রপা বিছানায় বসে ঢাকনা খুলে সরিয়ে নাস্তা বের করে দিল সৌম্যকে। সৌম্য খাচ্ছে চুপচাপ। ট্রপা এগিয়ে দিচ্ছে ওকে সব, নিজেও খেয়েছে কিছুটা। খাওয়ার পরে এবার শরীরটা ঘামছে ট্রপার। কিছু একটা নাড়ি থেকে পাক খেয়ে এসে ওর গলা অবধি থেমেছে। উঠে গিয়ে ট্রপা কল ঘরে উবু হলো। সৌম্য হতভম্ব। গিয়ে পেছন থেকে আগলে ধরল মেয়েটাকে। বমি দেখে নরম সরে বলল, ফুড পয়জন নাকি? তোমার তো এটা হয় মাঝে মাঝে। মাথা ঘোরাচ্ছে। একবার বমি হতেই কাহিল মেয়েটা। সৌম্যকে ধরে কলঘর থেকে বের করে এক হাতে একটা চেয়ার টেনে দিয়ে বলল, আচ্ছা বসো, মনে হচ্ছে পড়ে যাবো কাত হয়ে, তোমাকে শোয়ানোর ব্যবস্থা করছি, ওয়েট। সৌম্য ট্রপাকে চেয়ারটাতে বসিয়ে দিয়ে বিছানায় রাখল দৃষ্টি। ট্রপাকে এই মুহূর্তে শুয়ে দেওয়া দরকার, কিন্তু বিছানার সব ছড়িয়ে ছিটে রাখা, প্লেট, গ্লাস, বাটি, গামছা। একটু আশেপাশে তাকালো সৌম্য। এরপর গিয়ে চুপ করে ঘরের সিটকিনিটা তুলে দরজা আটকে দিল শুরুতে। তারপর সবটা গুছিয়ে ফেললো বিছানার। সব তুলে এনে ট্রপার স্টাডি টেবিলে রাখলো। বিছানার চাদরটা সরিয়ে কাঁথা বিছিয়ে দিল। ট্রপা কপালে হাত চেপে চেয়ে চেয়ে দেখছে স্বামীকে। দরজা আটকেছে কারণ যাতে কেউ না দেখে শ্বশুরবাড়িতে প্রথম দিনই জামাই কাজ করছে। প্লেট পাটি গোছাচ্ছে। খুব ইগো সৌম্যবাবুর। অত শরীর খারাপেও ট্রপা ভেসে ফেলল। বিছানায় পেট চেপে শোয়ার মিনিট 20 পরে ট্রপার ব্যথাটা একটু কমে গেল। সৌম্য তখন ওষুধের পাতা থেকে ওষুধ বের করতে করতে বলল, ডাকবো কাউকে? ভালো হবে ডাকলে। ট্রপা প্রেমময় দৃষ্টিতে দেখছে স্বামীকে। আকুল হয়ে মাথা নাড়ালো, বিড়বিড় করে বলল, এর চেয়ে ভালো আর কিছু হবার নেই, ডেকো না। ট্রপা বিছানায় গুটিসুটি মেরে শুয়ে রইল। ওর শাশুড়ি কল করেছে এইমাত্র। সৌম্যের কাছে শুনল ট্রপার মাথা ঘুরাচ্ছে। শুনে পরামর্শ দিল সর্ষের তেল ঘুটে মাথায় দিতে। শাশুড়ির কথা শুনতে শুনতে ট্রপা চেয়ে আছে সৌম্যের দিকে। সৌম্য সত্যি সত্যি একটা ছোট বাটি ধুয়ে সরিষার তেলে 1 সিপি পানি ঢেলে ঘুরতে লাগলো। মুখটা গম্ভীর, যেন আসলে কত বড় পুরুষটি যেন। ট্রপা শ্বাস ফেলল নীরবে। ও খুব বেহায়া মেয়ে হলে সৌম্যকে গিয়ে জড়িয়ে ধরতো এখন। খুব ভালো হতো যদি ওর লজ্জাবোধ একটু কম থাকতো, খুব ভালো হতো। এই ছেলেটা অহেতুক ইগো নিয়ে থাকতেই পারতো না। তবে ট্রপা অনেক কায়দা করে মান ভাঙাতো সৌম্যের। সেদিন গ্লাস ভাঙার জন্য খুব সুন্দর করে সরি বলতো স্বামীর কাছে। বেহায়ের মতো সরি বলতো 2 ঠোঁটে চুমু খেয়ে, কিন্তু ট্রপার অনেক লজ্জা, তাই পারল না।
টপার শরীর সারতে ঘণ্টাখানেক লেগেছে। এর মাঝে বাঁধল আরেক বিপত্তি। 2 বাড়ি থেকে মেয়ে বউ এলো নতুন বউ আর বউকে হলুদ গোসল করাবে বলে। তারাও আনন্দ করবে। পশ্চিমের উঠানে পর্দা টানা হয়েছে। ঘরের মধ্যে হইচই করতে করতে ঢুকে গেল মেয়ে ভাবিদের দল। সম্মাকে খোঁচা মেরে ঝমা ভাবি বলল, জামাই, পিরবিতে বউকে কোলে তুলে নিয়ে যাইতে হইব। জামাই, পারবা তো? বাকিরা খিলখিল করে হাসছে। শুনে সম্মার কপাল কুঁচকে গেল। জানতে চাইল, আপনার আমাকে দেখে ঠিক কী কারণে মনে হলো এটা আমি পারবো না? মনে হওয়ার কোনো কারণ নেই। ছোট মানুষ তো, ভয়ে না আবার হাঁটু কাঁপে। আবার হেসে একে অপরের গায়ে পড়েছে সবাই। সম্মার খুব এগোতে লেগেছে এই ব্যাপারটা। সে দাঁতে দাঁত চেপে কোনো রকমে দেরি না করে গিয়ে এক নিমেষে কোলে তুলে নিল ত্রপাকে। শ্বশুরবাড়ির ভাবির দল কি মনে করে তাকে? সৌম্য দুর্বল কোনো ব্যক্তি? একটা সামান্য বউকে কোলে নিতে পারবে না? শখ করে বিয়ে করেছে সৌম্য। ত্রপা হাসছে এখন ঠোঁটে ঠোঁট চেপে। চেয়ে চেয়ে দেখছে পাগলেটে ছেলেটাকে। লুপা পাশ থেকে দাঁত বের করে বলল, দুলা ভাই, পাশের বারান্দা দিয়ে যান, এটা শর্টকাট, সময় কম লাগবে। সৌম্য কোনো শর্টকাটের ধার ধারল না। একদম সোজা পথে হেঁটে গেল বউ কোলে নিয়ে। আস্তে আস্তে ত্রপাকে শুনিয়ে বলল, ওজন বেশি না, তোমাকে নিয়ে অনেক দূরে যাওয়া যাবে অনায়াসে। অনেক দূর, একদম গন্তব্য অবধি। গন্তব্য কোথায়? কোনো নির্দিষ্ট জায়গায়? স্বামীর গলা জড়িয়ে ধরে রেখে তার মুখে চেয়ে অস্ফুটে জানতে চায় ত্রপা। সৌম্য বলে, নির্দিষ্ট জায়গা দিন কবে হবে কখন হবে জানি না, তবে যেখানে পৌঁছে আমরা ক্লান্ত হব না মোটেই, বরং আল্লাহর কাছে চাইব যাত্রার সময়টা যেন আরও 2 দিন বাড়িয়ে দেয় এই 2 মুসাফিরের। যেন আরও 2টো দিন একসাথে থাকি, একসাথে হাঁটি। যেন এমন শখ জাগে আমাদের, যেন প্রতিনিয়ত জাগে। আচ্ছা, যখন পৌঁছাবো তখন বুঝবে একদিন। আপাতত চলতে থাকি। বাড়ির নতুন জামাইকে খাওয়াতে পুকুরের সবচেয়ে বড় কোরাল মাছটা আজ তোলা হবে। বংশীয় কজন ভাই ব্রাদার ডাকতে হয়েছে, কারণ পুকুর বিশাল। ফেলা জাল দিয়ে অমন রাক্ষসে মাছ ধরা তাফসিরদের 3 ভাইয়ের পক্ষে সম্ভব নয়। টানা জালটাও নামতে হবে। জন 10 লোক প্রয়োজন। মেহেদাবু তার অসুস্থ শরীর নিয়ে লুঙ্গি কাছা মেরে গুছিয়ে নেমে পড়েছে ইতিমধ্যে। তাফসির লুঙ্গি পরে কাজ করতে পারে না, বিধায় 3 কোয়ার্টার পরে পুরো দস্তর তৈরি। তাফসিরদের এই পুকুরের মতো বিশাল পুকুর 2 গ্রামে আর নেই। চেয়ারম্যান শারফান গাজীরও নেই। যখনই মাছ ধরার প্রয়োজন পড়ে তখন একটা ছোটোখাটো উৎসব লেগে যায়। মাছ ধরার খবর পেয়ে ছেলেপুরো এসে পুকুরের চারপাশে জড়ো হয়েছে উৎসাহ আর উদ্দীপনা নিয়ে। নাজিম বাড়ির মেয়েদের ওপাশে যেতে নিষেধাজ্ঞা দিয়ে গিয়েছে। কেউ যায়ও নি। মহিলারা গরুর কলিজা দিয়ে সিঙ্গারা বানাতে ব্যস্ত। মাছ ধরা হলে সবাই খাবে। নতুন জামাই বউ গায়ে হলুদ শেষ করে তাদের ঘরে ঢুকেছে। তবে বেলি নাজিমের নিষেধাজ্ঞা শুনতে পায়নি। সে তখন ছিল কলঘরে। বেরিয়ে এসে একদম নাচতে নাচতে বড় পুকুরের ঘাটের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল মাছ ধরা দেখতে। মাহাদি আর বাকি বাচ্চারা দাঁড়িয়েছিল সেখানটায়। টানা জাল ফেলা হয়েছে। নাজিম, মেহতাব সহ 10-12 জন লোক পুরো পুকুর ঘেরাও করে জাল টেনে আনছে একপাশে। এদিকে তাফসির আর আফসার ফেলা জাল হাতে নিয়ে ঘুরছে। সঠিক সময়ে মাছের অবস্থান বুঝে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছে। পুকুরের চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো প্রধান আকর্ষণ আপাতত বেলি। ছেলেবুড়ো কৌতূহল নিয়ে লাল টুকটুকে বউটিকে দেখছে। তারা আগে শুনেছে এই বংশের সবচেয়ে সুন্দর বউ হয়েছে তাফসির হাওলাদারের। সে বউ আবার কথা বলতে পারে না, তাই কৌতূহল চড়া। ওসব টের পেয়ে হঠাৎ থামতে হলো তাফসিরকে। এ কোনায় এসে বেলিকে দিল এক ধমক চাপা সরে। এখানে কি করছো স্টুপিড? ধমক শুনে বেলি তো লাফালুই। লাফিয়ে উঠল বাচ্চারাও। বেলি পিছিয়ে গেল বুকে হাত চেপে। ভাইজান তোমাদের সবাইকে আসতে এখানে বারণ করেছে, কানে যায়নি? খেকিয়ে উঠেছে তাফসির। বেলি মাথা নাড়ায়, তার কানে যায়নি। তাফসির আরও চড়া করলো তার গলা, গো ইনসাইড। লোকটার চোখ লাল হয়ে আছে রাগে। বেলির বুকটা টন টন করে উঠল আচমকা। ও ঠোঁট চেপে ধরে লাগালো ভোঁদোর বাড়ির ভেতর। এই পাশে লেবু গাছটা বেলির জন্য অত্যন্ত নিরাপদ একটি জায়গা। আড়ালে ঢুকে বসে থাকলে কেউ সহজে খুঁজে পাবেই না। এক পাশে আছে একটা টিনের বেড়া। বেলি কোণে ঢুকে তখন থেকে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। ছি, কি বাজে একটা ধমক দিল ওকে লোকটা, বাড়ির বাচ্চাগুলোর সামনে। বুকের কাজটা এখনও টনটনে হয়ে আছে ব্যথায়। অন্য সময় বকাবকি করে এটা মানা যায়, তাই বলে বাচ্চাগুলোর সামনেও আজ বকলো। বেলি কেঁদেই চলেছে এক নাগারে। ওদিকে পুকুর পাড়ে হইচই শুরু হয়েছে তখন। বড় কোরাল মাছটা ধরা পড়েছে। আনুমানিক 12.5 কেজি।
নাজিম হেরে গলায় ডাকছে তখন বাড়ির মহিলাদের, বড় মাছটা যাতে সবাই দেখতে পায়। নতুন জামাইকেও ডাকা হয়েছে। সবাই কাজ বাজ ফেলে ছুটেছে। নতুন জামাইয়ের পাশে মাছটাকে রেখে ছবি তুলেছে রূপা। এ নিয়ে হাসাহাসি লেগেছে উঠানে, কিন্তু বেলি যায়নি। বড় মাছটা তোলার পর কিছু রুই, গলদা চিংড়ি আর বাইন মাছ তোলা হয়েছে। যারা মাছ ধরতে এসেছে তাদেরও ভাগ দিয়েছে। তাপসির ফেলা জাল দুটো ধুয়ে উঠানের পেয়ারা গাছের সাথে ঝুলিয়ে দিল শুকাতে। এরপর তার হঠাৎ মনে পড়ল বেলির কথা। তখন সবাই যখন আনন্দ করে বড় মাছটা দেখছিল, বেলিকে সে পায়নি। তাপসির রান্নাঘরে ওকি ঝুঁকি মারছে, দেখে মিনা পেছন থেকে বলল, তোর ঘরেরটা এখানে নেই, বিগত 1 ঘন্টা ধরে নেই, কাজে প্রচুর ফাঁকি দেয়। তাপসির ভ্রু কুচকে বলল, গোসল করব, তবে টিউবওয়েলে, রুমে ঢুকবো না। ওকে গিয়ে বলো আমার ট্রাউজার, টি শার্ট, তোয়ালে আর সাবান এনে দিতে। ঢুকবো না ঘরে, গা কুটকুট করছে কাদা পানি লেগে। ঘরে নেই তোর বউ, যা তুই গিয়ে খুঁজে বের কর, এত জ্বালাস না তো। তাপসির হতভম্ব হয়ে খুঁজতে লাগলো বেলিকে। ঘরে নেই মানে? কোথায় ঢুকে বসে আছে এ দুপুরবেলা? ওই বাড়ি গিয়ে রুম্পা ভাবির কাছে বসে তার বরের খোঁজ গল্প শুনছে নাকি? তাহলে একটা চর সত্যিই আজ মারবে তাপসির। সেদিন তাপসির আড়ালে দাঁড়িয়ে শুনেছে ওইভাবে বেলের সাথে গল্প করছে। বর নাকি তাকে রোজ 3 বার আদর করে। বর বউকে দিনে কয়বার আদর করে, এসব কোনো গল্প হলো? মহিলা মানুষ বহুত খতরনাক। ভাগ্য ভালো ওর ঘরেরটা বোবা, নয়তো গোপন কত কী যে ফাঁস করে দিত তাফসিরের। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাফসিরের আন্দাজ টেনে নিয়ে গেছে ওই দিকে লেবু গাছের আবডালে। ঝোপ আর টিনের ফাঁকে চিপকে ওপাশ ফিরে তাকিয়ে আছে মেয়েটি, ঠিক যেভাবে সবসময় কোনায় কোনায় ঢুকে বসে থাকে। তাফসির দাঁড়িয়ে পড়ে ডাকলো ওকে, এই আর শোলা। চমকালো বেলি, সাথে সাথে চোখ তুলে লোকটাকে দেখে চোখ নামিয়ে রাখলো। তাফসির হাঁ হয়ে গেল ও মেয়ের মুখ দেখে। মুখ চোখ সব ভেজা লাল, দীর্ঘক্ষণ কাতলে যেমন হয়। কেউ কোনো কথা বলল না। বেলি ব্যক্ত করল না তার অভিযোগ। লাভ তো বিশেষ নেই, তাকে কেবল হজম শক্তি বাড়াতে হবে এ লোকের সংসারে। তাফসির বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখল বেলির নিশ্চুপতা। পরে হন্তদন্ত হয়ে ছুটে গেল উঠানে। পেয়ারা গাছ থেকে খুলতে লাগলো জাল। নাজিম, মেহতাব আর আফসার গোসল ছেড়ে গরম সিঙ্গারা খাচ্ছে উঠানে চেয়ার পেতে বসে। তাফসিরকে দেখে অবাক হয়ে বলল, জাল নিয়ে কোথায় যাচ্ছিস? মাছ ধরতে। আবার মাছ ধরতে যাচ্ছিস মানে? এই কেমন পাগলামি? অবাকের চূড়ান্ত পর্যায়ে তারা। তাফসির গম্ভীর গলায় বলল, আমি আবার মাছ ধরব, তোমাদের কোনো সমস্যা? নাজিম আর আফসার ঘন ঘন মাথা নাড়ালো, না ভাই, তোর কোনো কিছুতেই আমাদের কোনো সমস্যা নেই। তুই সারাদিন মাছ ধর তোর এনার্জি থাকলে, তবে এত মাছ করবি কি? দিয়ে দিও কাউকে, কিন্তু আমি মাছ ধরব, আমাকে ধরতে হবে। তাফসির জাল নিয়ে সোজা লেবু গাছের পথ ধরল। বেলি তখনও চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে ওখানটায়। তাফসির যেতে যেতে শুনিয়ে গেল, মাছ ধরতে যাচ্ছি, কারো দেখার হলে সে আসতে পারে, তবে যদি বাইরের পুরুষকে দেখার জন্য মন কাঁদে তবে আসার দরকার নেই। ওখানে কেবল আমি একা থাকবো, আর আসার সময় যেন একটা পাতিল নিয়ে আসে, মাছ সত্যি সত্যিই ধরব। তাফসির গিয়ে পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকার মিনিট খানেক পরে টের পেল ছমছম নবরের আওয়াজ। দেখলো বেলি গিয়ে দাঁড়িয়ে পড়েছে পেছনে, মাথাটা করে রেখেছে নিচু। বাঁকা হাসলো তাফসির, এরপর চুপচাপ পুকুরে জাল ফেলল। এত ছোট ফাঁকার ফেলা জালে বড় মাছ আটকায় না। তাফসির জাল টেনে উঠাচ্ছে, দেখা গেল সব রুপোলে পুটি ঝাঁকে ঝাঁকে উঠেছে। বেলির এতক্ষণে কালো মুখটা ঝলমলে হয়ে এলো। ও ছুটে ছুটে পুঁটি মাছ ধরছে, তার আনন্দ ধরছে না। ছুটছে, লাফিয়ে লাফিয়ে সবগুলো মাছ তুলে পাতিলে রাখছে। ঘোমটা খুলে পড়ছে, আবার টানছে, সরল মুখটায় রোদ পড়ে চকচক করছে। তাফসির কিছুক্ষণ চেয়ে থাকলো ওই মুখটায়। বিগত 3 ঘন্টা ধরে সে ভিজছে, এখন ঠান্ডায় কাঁপছে রীতিমতো। কাঁপতে কাঁপতে বলে, মানুষ জন্মের একটা আনন্দময় লাভজনক বৈশিষ্ট্য কি জানো বেলি? কি? মাছ তুলতে তুলতে বেলি চোখের ইশারা জানতে চায়। এরা মুক্ত হতে পারে, এই ক্ষমতা অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ সম্ভবত এতটা দেয়নি। এই যেমন তুমি এই মাছটা দেখে মুগ্ধ হচ্ছ, আমাদের লাল গরুটা কি মুক্ত হচ্ছে এই মাছ দেখে? বেলি লাল গরুটার দিকে তাকালো। লাল গরুটা এত সুন্দর পুঁটি মাছ দেখে মুগ্ধ হচ্ছে না, সে নিশ্চিন্ত মনে জাবর কাটছে। বেলি তাফসিরের এই কথাটা মাথায় ঢুকিয়ে নিল। তার স্বামী মাঝে মাঝে খুবই জ্ঞানী জ্ঞানী কথা বলে, শুনতে ভালো লাগে। বেলি আবার পুঁটি মাছ দেখতে ব্যস্ত হয়ে পড়ে, আর তাফসির ব্যস্ত হয়ে পড়ে ওকে দেখতে। তির্যক রোদটা এসে সাদা সাদা বেলিকে একদম গ্রিক পুরাণের সোনালি দেবী করে দিয়েছে। তাফসির বিড়বিড় করে বলে,
এই যেমন আমিও মুগ্ধ হতে পারছি কিছু একটা দেখে, লাল গরুটা পারছে না। বেলি মুখ তুলল স্বামীর অস্পষ্ট কথা শুনে। চোখ দুটো প্রশ্নাত্মক, কপাল কুঁচকে ফেলল তাপসির। কিছু বলিনি, কানে বেশি শোনো, মাছ তোলো, চিংড়ি মাছ কি খাও, ধরবো একটা? লুকিয়ে ভেজে আনো ঘরের রান্নাঘর থেকে, আমি গোসল করে ভাজা খাবো। বেলি মাথা নাড়ল। হাতের ব্যস্ততা চলমান। জালের ভাঁজ গোছাতে গিয়ে হঠাৎ টের পেল একটা লিকলিকে প্রাণী গড়তে গড়তে তার হাতে চলে এসেছে। বাইন মাছটাকে সাপ ভেবে বেলি লাফিয়ে উঠে পড়ে গেল তাফসিরের ওপর। পুকুরের পাড় ঘেঁষে আলগা হয়ে বসে থাকা তাফসির আচমকা ও ধাক্কা নিতে পারল না। ফলাফল দুজন পড়ল পানিতে। অতর্কিতে খানিকটা পানিও খেল দুজন। বাচ্চার ওদিকে খেলছিল। ঝপাত মতো আওয়াজ পেয়ে তারা পাড়ে এসে দাঁড়িয়ে চোখ বড় বড় করে চাচা চাচিকে দেখতে লাগলো। পানি থেকে মাথা তুলে চোখ মুখ কঠিন করে ফেলল তাপসির। বেলির মুখের দিকে তাকিয়ে ধমকালো, সব সময় লাফালাফি, একটা চড় মারতে ইচ্ছা করে। বেলি আবার চোখ নামালো ডরে। এই ধমকাধমকি থেকে হয়তো ওর আজীবনও নিস্তার নেই। শীতে ঠোঁট জোড়া কাঁপছে তীর তীর করে। তাপসির বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, তোদের কোনো কাজ আছে এখানে? মাহাদি মাথা নাড়ায়, তাদের কোনো কাজ নেই। তাহলে ভাগ এখান থেকে, নয়তো উঠে সব কটাকে 10টা করে চড় মারব। আমরা পুকুরে মাছ ধরছি, কাউকে বলবি না, পরে আসবো। দুপুর 2:30 বেজে গিয়েছে দুপুরের খাবার দিতে। জামাই ভোজের জন্য মেহতাব গিয়ে মিষ্টি এনেছে সদর থেকে, ছানার লাড্ডু। এই মিষ্টি খুবই বিশেষ একটা মিষ্টি এখানকার, খুব সহজে এটা পাওয়া যায় না এখানে, প্রচুর খদ্দের লেগে থাকে। লোকগুণে জনপ্রতি 4টি করে আনতেই খুব বেগ পোহাতে হয়েছে মেহতাবের। মেহতাব মিষ্টি হাতে বারান্দায় উঠে দেখল তরুকে। সহজ গলায় বলল, ও তরু, রাখো এটা, জামাইকে দিও, সবাই খেও, আমি তো কবে থেকে খেতে পারি না। তরুলতা চুপচাপ মিষ্টি নিয়ে গেল, বেলির হাতে দিল, বলল, খাওয়ার শেষে সবার জন্য সমান সমান ভাগ করো। তাপসির বেলির হাতে ওই মিষ্টি দেখে খুশি হয়ে গেল, বলল, মেহতাব ভাই এনেছে, এটা দারুণ মিষ্টি, জাস্ট দারুণ। দুপুরে সবার খাওয়া শেষ হতেই বেলি ঘরের খাবার টেবিলে মিষ্টির প্যাকেটটা রেখে পিরিচে করে মিষ্টি ভাগ বাটোয়ারা করতে লাগলো লোকগুণে। অন্যান্য মিষ্টি যথেষ্ট আছে, তবে এটা সীমিত, এক হাতে ভাগ করতে হবে। তবে বেলি নিজের স্বামীর পিরিচে একটা বেশি রাখলো। বিয়ের পর থেকে দেখেছে তার স্বামীর মিষ্টির প্রতি অতি আগ্রহ। তখনও লোকটা কত খুশি হয়েছে মিষ্টিটা দেখে। ওই ঝকঝকে মুখটা চোখের সামনে ভেসে উঠল বেলির। পাশ থেকে রূপা বলল, ও মা, এটা হবে না চাচি, সবাই সমান সমানভাবে পাবে, মোটেও স্বজনপ্রীতি চলবে না, খবরদার, তোমার ভাগ থেকেও দেবে না চাচ্চুকে। আজ আমরা সবাই রাজা, সবাই সমান সমান খাবো। বেলি লজ্জা পেল। রূপার কথায় সবাইকে সমান বন্টন করে চুপচাপ পিরিচ দিয়ে এলো স্বামীর ঘরে। তাপসির খেয়ে দিয়ে মোবাইল ঘাটছিল তখন। বেলি মিষ্টি দিয়ে বাইরে এসে দেখে পিরিচটা হাতে তুলে নিল। নিজের পাতে 4টা মিষ্টি রেখে মন মানছিল না তার। একটু থেমে থেকে বেলি দৌড়ে গিয়ে নিজের পিরিচ থেকে একটা মিষ্টি দিয়ে গেল স্বামীর পিরিচে। কাজটা করেছে বেলি বাতাসের বেগে। তাপসির ওকে লক্ষ্য করার আগে ও ছুটে পালিয়েছে। তবে তাপসির ঠিকই টের পেয়েছে বিষয়টা। সে মিষ্টির পিরিচের দিকে চেয়ে চেয়ে হাসছে। তবে এবারও বাইরে এসে নিজের পাতে 3টে মিষ্টির দেখে বেশি বেশি লাগছে তার কাছে। তার মতো এইটুকু মেয়ের তো 2টো মিষ্টি যথেষ্ট। সে আবার একটা মিষ্টি হাত তুলে ছুটে গেল ওই ঘরে। তবে এবার একটা কাণ্ড ঘটল। তাপসির ওর পদধ্বনি টের পেয়ে দরজার কাছে এসে দাঁড়ালো। বেলি ঢুকতেই ওর চিকন নরম হাতটা খপ করে ধরে ফেলে ওই মিষ্টিটা বেলিকেই খাইয়ে দিয়ে ওর কানে কানে আস্তে আস্তে বলল, মিষ্টি তোমার চেয়ে তুলনামূলক আমার একটু বেশিই খাওয়া পড়ে বেলি। জীবনে এত মিষ্টি থাকলে ডায়াবেটিস হতে পারে বেলি রানী, এটা বরং তুমি খাও, তোমার এখন খাওয়ার বয়স। বেলির দারুণ লজ্জা পেল এভাবে ধরা পড়ে। লোকটা ওকে পাকড়াও করে ফেলেছে, আর ও বন্দিনী এখন। শাস্তিস্বরূপ 2-3টে মিষ্টি চেপে চেপে খাওয়িয়েছে লোকটা ওকে। তাপসির বলে, এমন মিষ্টি খেয়েছো কখনো? বেলি মাথা নেড়ে জবাব দেয়, সে এমন মিষ্টি খায়নি। আচ্ছা, রাতে আরও এনে দেব। সোমবার কাছে নতুন খবর এসেছে, তাকে কাল সকাল 10টার মধ্যে থাকতে হবে ঢাকাতে। খবরটা বিকাল 4টা নাগাদ পেয়েছে ত্রপা। এদিকে আবহাওয়া হঠাৎ করে বড্ড বৈরী। থেমে থেমে এমনভাবে বাতাস ছুটছে যেন ঘরবাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে। বৃষ্টি বেশ গুছিয়ে নেমেছে প্রকৃতিতে। মাহাদি আর জুনি পড়া রেখে ছোটাছুটি করছে তার অতি উত্তেজনার মুখে। আওড়াচ্ছে সাইক্লোন কবিতা।
বড়রা সবাই উদ্বিগ্ন। নতুন জামাইয়ের সামনে আপত্তি তুলো, আজ না গেলেই নয়। সৌম্য হাসল বিনয়, তাকে যেতেই হবে। ভাইবা বাধ্যতামূলক। এত কষ্ট করে নিজেকে টিকিয়ে রেখে শেষ সেমিস্টারে এসে গোলমাল করতে মোটেই ইচ্ছুক নয় সে। বড়রা অবশ্য জামাইকে বলে দিয়েছে লঞ্চে যাওয়ার প্রয়োজন নেই, রাত 9টায় তাপসির বাসে উঠিয়ে দিয়ে আসবে। এর মাঝে কল করেছে ত্রপার শাশুড়ি সায়রা, ছেলের বউয়ের শরীরে খোঁজ খবর নিতে। ছেলের বউয়ের সাথে অত্যন্ত স্বাভাবিক তিনি। জানতে চাইছে গয়নাগুলো পছন্দ হয়েছে কিনা, শাড়িগুলো পছন্দ হয়েছে কিনা। জানিয়ে দিল আজ সন্ধ্যায় সে যাদের সাথে মিলে দেখতে আসবে ত্রপাকে। ত্রপা এই খবরটা তার মামার কাছে পৌঁছে দিতে বড় বারান্দায় এসেছিল ফোন হাতে নিয়ে। তখন মিনা ওকে আড়ালে ডেকে নিয়ে জানতে চাইল, হ্যাঁ রে, শাশুড়ি ঠিক করে কথা বললেন? সারাদিনে 2বার কল দিয়েছেন, আমিও দিয়েছি একবার। মিনা খুশি হলো। আরও বলবেন ধীরে ধীরে, তুই তোর তরফ থেকে আন্তরিকতা চালিয়ে যা, তবে একটু বুদ্ধি কাটিয়ে। কি বুদ্ধি? ট্রপার 2 চোখ ভরা কৌতূহল। মিনা গলা ছেড়ে বলল, যতটুকু যা করবি সব স্বামীকে সাক্ষী রেখে করার চেষ্টা করবি। তাকে দেখিয়ে করবি যে তুই এটা করছিস। কতবার শ্বশুর শাশুড়িকে কল দিচ্ছিস, তার সামনে দাঁড়িয়ে মধুর করে কথা বলবি তার বাবা মায়ের সাথে। এ স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে বহুত জটিল দুনিয়ারে ত্রপা। এখানে মন কম, ভান বেশি দেখাতে হয়। যখন এদের মার পেঁচে পড়বি তখন বুঝবি আমার কথার সত্যতা। ওখানে ছিল ত্রপা, রূপা আর বেলি। মিনার কথা শুনে হাসছে তাঁত বের করে ওরা। তরুলতা দূর থেকে বলল, তা তুমি বুঝি অনেক মার পেঁচে পড়েছিলে জীবনে আমার বাপের বাড়িতে? মিনা ভ্রু কুঁচকে ফেলল। আমি কি তা বলেছি? এগুলো হচ্ছে সার্বজনীন বুদ্ধি। সব মেয়েদের ঘটে রাখতে হয়, নয়তো জায়গায় জায়গায় ধরা খেতে হয়। তোমার বাবা মা ভাই আমাকে বড্ড শান্তি দিয়েছে। সব মেয়েদের কপাল তো এমন নয়, তাই একটু চালাক হতেই হয়। তুমি তোমার মেয়েকে কৌশল শেখাওনি, আমি আমার রূপাকে শিখিয়ে দিয়েছি সব। রূপা ওপাশে দাঁড়িয়ে অস্পষ্টে বিড়বিড় করলো, না শিখালেও হবে মা, আমার শাশুড়ি ফুপি হবে, কোনো চাপ নেই, সবাই আপন। বেলি জায়ের কথা শুনে হাসছে শব্দহীন। তখন থেকে ওর দিকে তাকিয়ে মিনা লাগালো এক ধমক, তুই কেন হাসছিস? যা গিয়ে স্বামীর কাছে বসে থাক। আর তোর এসব বুদ্ধি শিখে কাজ নেই। তোর শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, স্বামী আছে, যা গিয়ে তার চর খা। ঘরে ঢুকে ত্রপা দেখলো সৌম্য নিজের জামা কাপড় গোছাচ্ছে। ট্রলি থেকে প্যান্ট বের করছে, শার্ট খুঁজছে। ত্রপা ওসব দেখে মুখটা বেজার করে ফেলল। এবার বড্ড মানে লাগলো ত্রপার, বড্ড বেশি মানে লাগলো। এসব কাজ তো এখন থেকে ত্রপার কাজ। বিয়ে হয়েছে, নাটক যতই চলুক, এসব কাজ তো নির্দ্বিধায় বউকে বুঝিয়ে দেওয়ার কথা ছেলেটা। সেদিন রেগে একটা গ্লাস ভাঙার অপরাধটা বুঝি এতটাই গাঢ়। আর সৌম্য যে এখন নীরবে ওকে অপমান করে চলেছে সে বেলায়। সৌম্যের চোখে পড়ল ত্রপা। ও সহজ গলায় বলল, এসে যাব 2-3 দিনে, সাদমানকে নিয়ে যাচ্ছি সাথে করে। শোনো, এর মাঝে কিছু লাগলে এটা খরচ করো। সৌম্য ঘুরে ত্রপার হাতের মুঠিতে 1000 টাকার 3টে চকচকে নোট পুরে দিল। ত্রপা নিজের হাতের দিকে তাকিয়ে আছে। সৌম্য বলে যায়, এরপর এসে আমি আর এ বাড়িতে উঠব না ত্রপা। সপ্তাহখানেক পর একদিন আসলেও আসতে পারি, বুঝে শুনে চলো। তুমি কিন্তু চেয়ারম্যান বাড়ির বউ এখন। তোমার একটা দোষ আছে, একটু মেজাজ বেশি, ওটা কমাবে। নিজের আপত্তি অপছন্দ নরম গলাতেও তো বলা যায় ত্রপা, তাই না? তোমাকে খুবই অপূর্ব লাগে যখন নরম গলায় কথা বলো। ত্রপা চোখ তোলে না। সৌম্য চলে গেল। আবার বলছি, বুঝে শুনে চলো, ভেবো না জ্ঞান বিতরণ করছি। আমি অ্যাকচুয়ালি আমার গায়রাত জ্ঞান প্র্যাকটিস করছি। তোমার জন্য স্বামীর জ্ঞান শোনাটা অতটা প্রয়োজনীয় না হলেও এটা আমার বলা কর্তব্য। এ টাকাগুলো দেওয়ার মতো। ত্রপা কথা বলে না। সৌম্য আরও নরম করে জানতে চায়, খুলে বলো। 3 দিনের জন্য কম পড়ে গেছে টাকা? আসলে স্টুডেন্টদের কাছে পেন্ডিং আছে 1020, ওটা 3 দিন পরে পাবো। এখন আব্বুর থেকে নেইনি, তাই 3000 টাকায় মাত্র দিতে পারলাম। ত্রপার হাত পায়ের গড়ন ছোট। ছোট হাতটা কি সুন্দর লাগছে অত বড় একটা হাতের মাঝে। হাতটা কি শক্ত হাত, অথচ স্পর্শ কি নরম। কি নরম করে টাকাটা পুড়ে দিল মুঠিতে। মোটেও টাকাটা কম পড়েনি ত্রপার কাছে। এই 3000 টাকা দিয়ে ত্রপা কী করবে ভাবতে বসে গেল তখনই। ওর পিপাসু অবলা মন বয়সন্ধির পর থেকে আজীবন চেয়ে আসছে কেউ একটা তার দায়িত্ব নেবে। বাবার মতো ত্রপার খরচে এড়াতে চাইবে না। ত্রপা কারো কাছে বিকল্প সন্তান হিসেবে অনাদরে ছিল, কিন্তু ও স্বামীর কাছে থাকতে চায় একমাত্র হয়ে, একমাত্র দায়িত্বের ভার হিসেবে। যে তার পেছনে খরচা করতে খুব বেশি সিরিয়াস থাকবে, চিন্তিত থাকবে, বলবে না মাসে এত সেট জামা কেন লাগে।
এ টাকাটা ত্রপা আনন্দ করে খরচা করবে। শুধু এটা কেন, ওর স্বামী ওকে খুচরা 5 টাকা দিলেও সেটাও খুব আনন্দ করে খরচ করবে। ও রিক্সায় ঘুরবে, তবুও ওড়াবে ওর স্বামীর টাকা, একটুও বাঁচাবে না। ও যতই স্বাবলম্বী থাকুক, মাঝে মধ্যেও এমন 1000-2 টাকার জন্য অবশ্যই তাকিয়ে থাকবে স্বামীর মুখের দিকে। এ জীবনে ও যা পায়নি ও কাছিয়ে নেবে এবার 2 হাত ভরে। সৌম্য টাকাটা ধরিয়ে দিয়ে চলে গেল ওয়াশরুমে। খানিক বাদে বেরিয়ে এসে একটা জিনিস দেখল। তার শার্ট প্যান্টের উপরে 1000-5 টাকা রাখা, সাথে একটা চিরকুট, ত্রপার হাতের লেখা। যদিও আমি তোমার মতো বাধ্য নই এসব দিতে, আমি তোমার অভিভাবক নই, তবুও নিও প্লিজ, প্লিজ সৌম্য। ত্রপা দূরে বসে আছে চোরের মতো, মুখের দিকে অনুরোধ নিয়ে তাকিয়ে আছে সৌম্যের দিকে। সৌম্য টাকাটা তুলে ত্রপার মুখের দিকে তাকালো নির্বিকার চোখে। খানিক বাদে টাকাটা বাড়িয়ে ধরে বলল, নেব না ত্রপা, রাখো এটা। ত্রপার গলাটা বাচ্চাদের মতো বায়না করলে উঠে দাঁড়িয়ে। তুমি রাখো প্লিজ। সৌম্য মাথা নাড়ে, গম্ভীর হয় ক্রমশ। না, বকবো কিন্তু, প্লিজ সৌম্য। সৌম্য টাকা ফিরিয়ে দিতে এগিয়ে গেল। ত্রপা ছুটে গেল খাটের ওপাশে, চোখে মুখে অনুনয় তার। দুজনের ছোটাছুটি শুরু হলো হঠাৎ। বিছানার চারপাশে সমান তালে চক্কর কাটছে দুজন। সৌম্য, তুমি টাকাটা নেবে। বলেছি তো না। নেবে তুমি। বলেছি না। মিনিট 2 ছোটাছুটি চলল। সৌম্যের কদম ভীষণ লম্বা লম্বা, নিমেষেই পাকড়াও করে ফেলল মেয়েটাকে। এরপর দুজনের মৃদু ধস্তাধস্তি চলমান। খেই হারিয়ে বিছানায় ধাপ করে পড়ল আবার। ত্রপা নিচে পড়ে চোখ মুখ খিচিয়ে নিয়েছে। সৌম্য চেয়ে আছে ওর মুখে। চুপচাপ রইল দুজন। এরপর ধীরে ধীরে সৌম্য 1000-5 টাকাটা ত্রপার হাতে গুজে দিয়ে বলল, তুমি দিতে বাধ্য নও, তবুও দিচ্ছ। আর আমি নিতে বাধ্য নই, আর আমার প্রয়োজনও বোধ করছি না। এতই গো? ত্রপা হতাশ গলায় জানতে চাইল। সৌম্য চোখ, জবাব দেয় না। ত্রপা ঢোক গিলে নেয় এক চোট। তুমি আমার মেজাজ গরম করছো সৌম্য। সৌম্য বাঁকে হেসে আওড়ায়, আপনার এত মেজাজ কেন? আপনার মেজাজটা কই থাকে দেখান তো একটু। এসব নিয়ে কাহিনী করে কেউ? বড্ড ইম্যাচিউর তুমি, সাংসারিক নও। সৌম্য চোখে চোখ রাখল ত্রপার। ধীর তবে দৃঢ় গলায় জবাব দিল, ওয়েল, সে 14 বছর বয়স থেকে জানি আম্মু চুলে কোন তেল দেয়, আম্মুর রান্নাতে কোন ব্র্যান্ডের মশলা খেতে পছন্দ করে, বাজারে কোন মাছের দাম কত হতে পারে সিজনে। তুমি আমাকে অসাংসারিক বলছো? আন্দাজে কথা বলো না ত্রপা, স্বভাব চেঞ্জ করো। খুব কাছে তারা, দুজনের শ্বাস প্রশ্বাস বাড়ি খাচ্ছে এমন দুজনের নৈকট্য। ত্রপা অভিযোগ ঢেলে বলল, একজন হাই ভ্যালু ম্যান কখনো তার কর্মজীবী বইয়ের কাছ থেকে টাকা নিতে লজ্জা পায় না, ভয় পায় না তার সহ্য কমে যাবে ভেবে, কারণ দিন শেষে সে পুরুষই। ত্রপার এই কথা শুনে সৌম্য ঝুঁকলো আরেকটু হলে ত্রপার কপালের সাথে কপালটা লেগে যাচ্ছিল তার। বলল, তাই বলছো? আর একজন হাই ভ্যালু ম্যান সবসময় তার বইয়ের পছন্দে চলাটাকে তো গুরুত্ব দেয়। তো তুমি নিজের পছন্দে একটা কিছু কিনে দিও আমাকে, তবুও টাকাটা নয় ত্রপা, আই ডোন্ট নিড দ্যাট। ত্রপার আর ক্ষমতা রইল না জোর করার, তবে অভিমানে জমাট হলো আবার। সৌম্য হেসে ফেলল এ দফা, সান্ত্বনা দিতে বলল, তবে মাসের শেষে হাত টান পড়লে নেব তোমার কাছ থেকে, প্রমিস। দুজনে চুপচাপ চেয়ে আছে দুজনের চোখে। সৌম্যের হাতটা ত্রপার চুলে গুলিয়ে সরিয়ে নিচ্ছে কপাল থেকে। ত্রপা হুট করে বড্ড আপ্লুত হয়, চোখ দুটো হয় ছলছল। শক্ত হাতটা টেনে গালে চেপে ধরে বাচ্চাদের মতো বলল, তুমি আমার সাথে প্রেম করছো না কেন? আমায় আদর করছো না কেন সৌম্য? সৌম্য হাতটা সরিয়ে নিয়ে উঠল এবার, হাই তুলে বলে, আদর আবার কীভাবে করে? ত্রপা আকুল হলো, বোঝো না? আরও এক দফা হাই তুলল সৌম্য, না বুঝি না, আমি শিশু।